রুহানি ইস্ক পর্ব 10 থেকে 16। ফিজাজ সিদ্দিকী প্রেমে পড়লেন নাকি? ইনা শরীর দুলিয়ে হাসল। মেসেজের বিপরীতে রিপ্লাই করল, পড়লেই বাকি, হাত পা ভাঙবে, শরীরে ব্যথা হবে, এই আর কি। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল ইনার। সাথে সাথে জবাব দিল, আপনি চাইছেন আমি ব্যথা পাই? আপনি কি চাইছেন আমি আমার চাওয়াগুলো আপনার থেকে চেয়ে নিই? তাসফিনের কথার মারপ্যাচে ঠোঁট উল্টে ফেলল ইনা। উত্তর দিল, আপনি তো বেশ খারাপ লোক, বাচ্চা একটা মেয়েকে কথার জালে ফাঁসাচ্ছেন। তাসফিন ঠোঁট কামড়ে হাসে। সাথে সাথেই রিপ্লাই করে, ফাঁসছেন আপনি। ডিভানের উপর আয়েশ করে বসে রুফটপ থেকে নিকশু কালো আকাশের দিকে তাকিয়ে তাসফিন। ইনায়াকে ওভাবে মাঝ রাস্তায় ফেলে রেখে আসার পর থেকেই মেজাজটা ভীষণ রকম খারাপ ছিল তার। রাগটা আদতে নিজের উপর নাকি ইনার উপর জানা নেই, তবে নিজের রাগকে নিজেই ভয় পায় সে। তার জীবনের যত ক্ষতি, যত ক্ষত সবকিছুর জন্য দায়ী তার রাগ। বেশ কিছু থেরাপিও নিয়েছিল সে একটা সময় নিজের রাগ কন্ট্রোল করার জন্য, কিন্তু ফলাফল শূন্য। অথচ আজ কি অদ্ভুতভাবেই সে নিয়ন্ত্রিত। ভরা জোয়ারে যেমন করে বাঁধ দেওয়া হয় নদীতে, তার রাগের জোয়ারে বাঁধ টানল সেই মেয়েটাই, যাকে ঘিরে উত্তাল তাদের সমাগম। তৎক্ষণাৎ মনে মনে তাসফিন আওড়াল, তোমাকে আমার লাগবে। নিজের জন্য, নিজের প্রয়োজনে, নিজেকে পরিপূর্ণ করতে আমার তোমাকে লাগবেই। আচমকা মেসেঞ্জারে কল দিয়ে বসল তাসফিন। এটা যে সে ইচ্ছাকৃত করেছে এমনটা নয়, বরং তার করতে মন চাইছিল তাই করেছে। অথচ অপর পাশের মানুষটা যে এই গভীর রাতে তার ফোন পেয়ে কতটুকু দ্বিধা আর অস্বস্তিতে পড়বে, সেটুকু গুরুত্ব দেওয়ার অবকাশ বোধহয় তার নেই। কলটা অবশ্য রিসিভ হলো। ইনা বেশ খানিকটা জড়তা নিয়ে রিসিভ করলো কলটা। প্রথমে ঘুমিয়ে পড়েছেন নামক মিথ্যা বাহানা দেবে ভেবেও সে আর করা হয়নি, বরং কলটা কেটে যাওয়ার শেষ প্রান্তে এসে ঝট করে রিসিভ করে ফেলল সে। দুই পাশেই পিনপতন নীরবতা। আচমকা তাসফিন খানিকটা নরম সুরে বলল, রিসিভ করলেন তবে? আপনি জানতেন আমি রিসিভ করব, আপনার বিশ্বাস ভাঙতে চাইনি। উত্তরে ঠোঁট এলি হাসল তাসফিন। ফোনের যান্ত্রিক কারণে তাসফিনের কণ্ঠস্বর খানিকটা ভিন্ন শোনায়। নিজের ব্যাপারে এটুকু তথ্য জানে বলেই হঠাৎ করে কল দিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছে সে। দুজনের কথা হলো বেশ খানিকটা সময়। আচমকা তাসফিন বলল, একটা প্রশ্ন করি? করুন। ভালোবাসা কি অপূর্ণতা? তাসফিন ভ্রু কুঁচকে ফেলল। মুখটা খানিকটা কুঁচকে ফেলে বলল, ভালোবাসা আর অপূর্ণতা একে অন্যের বিপরীতমুখী। ইনা হাসল, তবে সেই হাসির শব্দ ফোনের ওপার পর্যন্ত পৌঁছালো না। সে বলল, আগুনে পুড়তে পুড়তে স্বর্ণ যেমন খাঁটি হয়, ভালোবাসাও খাঁটি হয় অপূর্ণতায়। অদ্ভুত যুক্তি আপনার। আচ্ছা বেশ। দোকানের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের খেলনা কিনে দেওয়ার জন্য জেদ করতে দেখেছেন। খেলনা কিনে না দেওয়া পর্যন্ত সে কি জেদ তার? কিন্তু যে মুহূর্তে সেটা হাতে পেয়ে গেল, তার কিছুক্ষণ পর থেকেই সেটা তার প্রাপ্তির খাতায় যোগ হয়ে গেল। আর পেয়ে যাওয়া জিনিসগুলোর প্রতি আমরা এতটাই অধিকার ফলিয়ে ফেলি যে সেটাকে ভেঙেচুরে একাকার করে দিই। অথচ একটা সময় সেটা আমাদের ভীষণ রকম কাঙ্ক্ষিত কিছু ছিল। এ পর্যায়ে এসে চুপ করে গেল তাসফিন। নীরবতা ভেঙে ইনা বলল, এবার আমি একটা প্রশ্ন করি। করুন। আপনার নামের সাথে আমার পরিচিত একজনের ভীষণ মিল। আপনিও কি গান ভালোবাসেন? গান ভালোবাসেন না এমন মানুষ আপনি পাবেন না কোথাও। হৃদয় নামক যন্ত্রটা যার শরীরে স্পন্দন করছে তারই গান পছন্দ। কি অদ্ভুত! একই নামের দুজন মানুষের একজনকে সবচেয়ে ঘৃণা করি আর একজনকে। কথাটা বলতে গিয়েও মাঝপথে থেমে গেল ইনা। তাসফিন তাই তারা দেখিয়ে বলল, আর একজনকে ঘৃণা করি না। তবে কি করেন? কিছুই করি না। কিছুই না? না, একদমই কিছু না। ভালো হচ্ছে না কিন্তু। একটু আধটু খারাপ হলে সমস্যা হয় না। হাসল ইনা। তার সাথে তাল মিলিয়ে হাসল তাসফিনও। ক্যাফেটেরিয়ার কর্নারের একটা চেয়ারে মুখোমুখি বসে আরিশ আর ইনা। স্কুলে ঢোকার মুখে দেখা হয় তার আরিশের সাথে। অপেক্ষায় ছিল সে ইনার। প্রথম সাক্ষাতেই আরিশ তার নম্র ব্যবহার, ভদ্র বাচনভঙ্গি দিয়ে ইনার মনে একটা জেন্টেলম্যান ইমেজ তৈরি করে ফেলেছিল। তাই আজ তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য হয়নি ইনার। অগত্যা তার সাথে আসতে হলো স্কুলের একদম পাশের এই ক্যাফেটেরিয়াতে। কিছু অর্ডার করি? আরিশের কথায় চোখ তুলে তাকালো তার দিকে ইনা। মাথা নেড়ে না সূচক জবাব দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমি কিছু নেব না। আপনি কেন এসেছেন বলুন। আরিশ টেবিলের উপর রাখা তার হাত দুইটা একে অন্যের সাথে মুঠো করে ধরল। অস্বস্তি লাগছে তার ভীষণ। এভাবে কখনো কোনো মেয়ের সামনে দাঁড়ায়নি সে। আজকে যে প্রসঙ্গে কথা বলতে এসেছে, এটাও জীবনে প্রথমবার। নার্ভাসনেসে পা দুইটা মৃদু দুলে এসে বলতে শুরু করলো, আমার ছুটির আর বেশি দিন বাকি নেই।
ফিরে যাওয়ার আগে খুব করে চাইছিলাম আপনার সাথে একবার দেখা হোক। শুনেছি পৃথিবীটা গোল, তাই কখনো না কখনো দেখা হয়ে যায় দ্বিতীয়বার মানুষের সাথে। কিন্তু এত অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না আমার দ্বারা, তাই আপনার স্কুলের ঠিকানা ম্যানেজ করে চলে এলাম। আমার মনে হয় ওঠা উচিত। স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। কথাটুকু শেষ করে কাঁধের ব্যাগটা উঠিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল ইনা। আরিশ তাকে থামাতে গিয়ে চট করে হাতটা ধরে ফেলল। অনুরোধের সুরে বলল, খানিকটা সময় দিন আজ আমাকে প্লিজ। অনেকগুলো কথা বলার আছে আপনাকে। আমি স্কুলে না গেলে বাড়িতে অ্যাবসেন্ট মেসেজ যাবে। সবাই চিন্তা করবে আপনি আমার সাথে আছেন, শুনলে তারা কিছু মনে করবে না, ট্রাস্ট মি। ইনা বেশ বিব্রত হলো এবার। হাতটা আরিশের হাত থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন। তার কথা শেষ হওয়ার আগেই আরিশ তার ফোন এগিয়ে দিল ইনার দিকে। বলল, কথা বলে নিন। পারমিশন না পেলে আর ফোর্স করব না আপনাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষের কথা ফিরিয়ে দেওয়া যায় না। আরিশ তেমনই একজন মানুষ, যার ব্যক্তিত্ব, কথার ভাঁজ এতটাই নিবিড়, তাকে ফিরিয়ে দিতে গেলে নিজেকেই অপরাধী মনে হয়। আরিশের বাড়িয়ে দেওয়া ফোনটা হাতে নিয়ে সাথে সাথে ডায়াল করল সে ইশতিয়াকের নম্বরে। শুরু থেকে সবটা শোনার পর তিনি বললেন, সেদিনের অপমানটা তুমি ভুলতে পারছ না আমি জানি। কিন্তু সেখানে যে মানুষটা সম্পূর্ণ নির্দোষ তাকে দোষী বানিয়ে কাঠগড়ায় দাঁড় করিও না। প্রত্যেকেরই অধিকার আছে নিজের দিকটা এক্সপ্লেইন করার। তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। বাকি সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। আফটার অল তোমার জীবনের একমাত্র কন্ট্রোলার তুমি নিজে। ইশতিয়াকের কথা শুনে নির্ভর হলো ইনা। সাথে অনুভব করলো আসলেই সে কতটুকু বাজে আচরণ করতে যাচ্ছিল মানুষটার সাথে। এভাবেই একজনের আঘাতের ঘাত আমরা অন্যজনকে দিতে বেশ পারদর্শী। হাতে ধরে রাখা কফির কাপটাতে চুমুক বসিয়ে আরিশ বলতে শুরু করলো, আব্বু আজও খুব আফসোস করেন আপনার সাথে আমার বিয়েটা না দিতে পেরে। কোথাও গিয়ে তিনি যেন ভীষণভাবে ভেঙে পড়েছেন। ছোট থেকেই তিনি ভীষণভাবে স্নেহ করেন, ভালোবাসেন আপনাকে। আমার আজও মনে আছে, ছোটবেলায় যখন নুহাস আপনার সাথে অসভ্যতামি করেছিল প্রথমবারের মতো তার গায়ে হাত তুলেছিলেন তিনি। আমরা দুই ভাই বেশ আদর আহ্লাদে মানুষ হয়েছি। ফুলের গায়ে যেমন টোকা লাগতে দেয় না মানুষ, আম্মু আব্বু আমাদেরকে সেভাবেই মানুষ করেছেন। নুহাস দুষ্টু ছিল, উগ্রও বটে। ওর চিন্তাধারা আমাদের থেকে ভিন্ন, তবে খারাপ নয়। আপনার সাথে করা অন্যায়ের জন্য আব্বুর সেই প্রথমবার ওর সাথে উচ্চবাক্যে কথা বলেছিলেন। শাস্তি হিসেবে গরমের দিনে টানা রোদে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিলেন। জেদ করে পানি অবধি পান করেনি সেদিন নুহাস। এরপর সেদিন আপনাদের বাড়ি থেকে ফেরার পর আজও নুহাসের সঙ্গে কথা বলেন না তিনি। আপনাকে নিয়ে আব্বু ভীষণ রকম সিরিয়াস। বিশ্বাস করুন, আপনি খারাপ থাকবেন না ওখানে। আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবেন না আব্বু। শেষের কথাটুকু বলতে গিয়ে কণ্ঠ খানিকটা ধীর হলো আরিশের। ইনা কফির কাপ হাতে বসে আছে ঠায়। কেমন যেন ভারী এক অস্বস্তিকর পরিবেশ আজ তার জন্য। এ সময় বাবাকে ভীষণভাবে মিস করছে সে। বাবা মানুষটা তার কাছে ডানার মতো, সঙ্গে থাকলে সেই ডানা ছাপটে উঠতে পারে সে নির্দ্বিধায়। কোথাও কোনো ভয়, কোনো শঙ্কা ছুঁয়ে যেতে পারে না তাকে। মানুষটা তাকে সবসময় স্বাধীনতা দিয়ে এসেছেন। দিয়েছেন স্বকীয়তা, নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। জোর করে কিছু চাপিয়ে দেননি কখনো। কোনো সিদ্ধান্ত নিয়ে যখনই দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সে, ইশতিয়াক সবসময় তাকে ঠিক ভুলের মধ্যে পার্থক্য চিনিয়েছেন, বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, এরপর সিদ্ধান্ত নেওয়ার কাজটা তার উপরে ছেড়েছেন। আজ তাই নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইনার। ইনায়াকে চুপ থাকতে দেখে আরিশ আবারও বলে উঠল, আব্বু আপনাকে ভীষণ রকম ভালোবাসেন। আপনি তার থেকে দূরে থেকেও তার কাছে নিজের মেয়ের আসনে বসে আছেন। আপনার কোনো অমর্যাদা হতে দেবেন না তিনি। আর আপনি? আরিশ তৎক্ষণাৎ মুখ তুলে চাইল। কেমন যেন থমকে গেল সে ইনার প্রশ্নে। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে উঠল। বলল, আমিও বোধহয় আপনাকে চাই, আব্বুর মতো করে। মানে মেয়ের মতো চান? আরিশ চমকে উঠে তাকালো আবারও। সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে বলল, মজা নেবেন না প্লিজ। এভাবে কারোর মুখোমুখি বসে এসব আলোচনা আমার প্রথম। যথেষ্ট নার্ভাস আমি। ইনা ঠোঁট মুষড়ে হাসল। বলল, এতদিন কি তবে পিছন ফিরে কথা বলেছেন? কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি এতদিন এত কাছ থেকে। ইনা মুখে হাত চেপে খানিকটা শব্দ করে হেসে উঠল। তা দেখে হাসল আরিশও। রাস্তার ওপারে একটা গাড়ি থমকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে। ক্যাফেটেরিয়ার কাচের দেয়াল ভেদ করে তার চোখ ইনা আর আরিশের দিকে। দুজনকে একসাথে হাসতে দেখে চলে উঠল তার অন্তরাত্মা। গাড়ির স্টিয়ারিংয়ে মুষড়ে ধরল নিজের হাত।
রক্তচক্ষু নিয়ে নিঠুর দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে ঠায়। আব্বু আরো কিছু বলতে বলেছেন আপনাকে। স্ক্রিপ্টেড। এমনটা নয়। তবে আপনাকে নির্ভর করতে এই কথাগুলো বলা জরুরি। বলতে পারেন আব্বুর সিদ্ধান্ত। বলুন। পরবর্তীতে আপনি যদি একই বাড়িতে থাকতে না চান তবে নুহাসকে উনি ওই বাড়িতে রাখবেন না। শহরের বাইরে বাড়ি বানিয়ে দেবেন তাকে। ইনা চমকে উঠে তাকালো আরিশের দিকে। বলল, আঙ্কেল এমন একটা সিদ্ধান্তের কথা কিভাবে ভাবলেন? আমার কারণে যে সংসারে বিভেদ সৃষ্টি হবে সেখানে আমি কখনোই যাব না। আমার চেয়ে অনেক ভালো কাউকে পেয়ে যাবেন তিনি আপনার জন্য। কিন্তু আমার পছন্দ যদি আপনি হন। ইনা থামল। নরম কণ্ঠে বলল, আঙ্কেলকে হটকারিতা করতে বারণ করুন। আমি এমন আহামরি কেউ না যার জন্য তার নিজের পরিবারে এমন বিভেদের দেয়াল টেনে আনতে হবে। সেই সংসারে আমি আজীবন তবে অপরাধী হয়ে যাব। বাবা ছেলে, মা ছেলে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর অপরাধে আজীবন দণ্ডিত হব। এই সম্পর্ক দুটো পরিবারের মধ্যে অস্বস্তির কাঁটা বিধিয়ে রাখবে। আমার মনে হয় আমাদের আগে বাড়া উচিত এখান থেকে। নিজেদের মতো করে এগিয়ে যাওয়া উচিত। আপনি একজন ম্যাচিওর মানুষ, আশা করি বুঝবেন। আরিশ বলার মতো আর কিছু খুঁজে পেল না। শুধু শেষবারের মতো অনুরোধ করল, দুপুরের লাঞ্চটা কি একসাথে করা যায়? যদি আপনার আপত্তি না থাকে। ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করল দুপুর 12টা বাজে প্রায়। ইনা হাসি মুখে সম্মতি জানালো। কাফেটেরিয়া হলেও কর্পোরেট এলাকা হওয়ায় লাঞ্চের জন্য বেশ ভালো বন্দোবস্ত আছে এখানে। ওয়েটারকে ডেকে আরিশ বেশ হালকা কিছু অর্ডার করল। অর্ডার আসতে আসতে দুজনের মাঝে কথাবার্তা চলল বেশ খোশমেজাজে। অতঃপর ইনার সামনে রাখা হলো একটা চিজি বাটার মাশরুম আর কর্ন স্যুপ। নিজের জন্য মাশরুম স্যালাড অর্ডার করেছে আরিশ। এত হেলদি খাবার একেবারেই পছন্দ করেন না ইনা। চিজ মাশরুমের টেস্টটাও কেমন যেন উইয়ার্ড, তাই খানিকটা মুখে দিয়ে নাড়াচাড়া করতে লাগলো সে। কাফেটেরিয়া থেকে বের হয়ে আরিশ ইনায়াকে বাড়িতে পৌঁছে দিতে চাইলে নাকচ করল সে। নিজে থেকেই ফিরতে পারবে বলে জানিয়ে বিদায় নিল আরিশের থেকে। অতঃপর হাঁটা দিল অটোস্ট্যান্ডের দিকে। ফুটপাতের পাশে এসে থামল সেদিনের গাড়িটা। আজ গাড়িটাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না ইনার। ভ্রুকুচকে তাকালো সে সেদিকে এক পলক। সাথে সাথে সামনের দিকে পা বাড়াতে গেলে গাড়ির কাঁচ নামিয়ে বেশ গম্ভীর গলায় তাসফিন বলে উঠল, কোনো রকম সিন ক্রিয়েট ছাড়াই গাড়িতে উঠে আসবে। নতুন করে অপমানিত হওয়ার জন্য। নো মোর টক। ইনা কিছু বলার জন্য গাড়ির কাছাকাছি এলো। কিন্তু তাসফিনের চোখের দিকে তাকিয়ে বলতে পারল না একটা শব্দ। বরং চুপচাপ ব্যাকসিটের দরজা খুলতে গিয়ে খেয়াল করল সেটা লক করা। সাথে সাথেই খানিকটা বিরক্তি নিয়ে বলল, লক খুলুন। নিজের জায়গা চিনতে শেখো। অযথা এদিক ওদিক এফোর্ট দিয়ে লাভ নেই। থাকতে তোমাকে সেখানেই হবে যেটা তোমার জন্য বরাদ্দ। কথাগুলো যে শুধু গাড়িতে বসার জায়গা ইঙ্গিত করতে ছিল না একথা বুঝল নাই না। বরং বিরক্তি নিয়ে গিয়ে বসল সে তাসফিনের পাশের সিটে। হাইওয়ে রোড ধরে গাড়ি চলছে সাই সাই করে। গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় এর বেশি। ইনা ভয় পেয়ে খামচে ধরল তাসফিনের বাম হাত। খিচে বন্ধ করে ফেলল তার চোখ। বিড়বিড় করে বলল, আস্তে চালান। আমার ফোবিয়া আছে। গাড়ি থামল খানিকটা সময় পর। যেখানে থামল সেই জায়গা জনবসতিশূন্য প্রায়। অনেকটা গ্রাম্য ধরনের জায়গায় আশেপাশে বেশ কয়েকটা ভাঙাচোরা পুরনো ছাউনিঘর। গাড়ি থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দুইজন ছেলে আর দুইজন মেয়ে। গাড়ি থামতে দেখে এগিয়ে এলো তারা। ইনার দিকের দরজা খুলে দিল তাদের মধ্যে একজন মেয়ে। বাইরে আসতে ইশারা করে তাসফিনের উদ্দেশ্যে বলল, কেনাকাটা কিছু করে এনেছিস তো নাকি? ওসব লাগবে না। যে কাজে ডেকেছি সেটা তাড়াতাড়ি শেষ কর। ফিরতে হবে আমাদের। স্কুল ড্রেসে এভাবে ভেতরে নিয়ে গেলে কেস খেয়ে যাব। তুই একটা ড্রেসের ব্যবস্থা কর প্লিজ। মাহতার কথা শুনে চোখ সূচক শব্দ করে গাড়ি স্টার্ট দিল তাসফিন। ইনা নীরব দর্শকের মতো চাইল একবার তাসফিন তো একবার মেয়েটার দিকে। ছোট একটা কটেজের মধ্যে ইনায়াকে নিয়ে প্রবেশ করল মাহতা আর তুরফা। আয়ান আর রাফিদ অপেক্ষা করছে কটেজের বাইরে। অস্বস্তিতে বুক ধরফর করছে ইনার। টালির ছাউনি দেওয়া ঘটায় একটা পালঙ্ক, একটা আলনা আর একটা ড্রেসিং টেবিল ছাড়া বিশেষ কিছু নেই। পালঙ্কের উপর বসে ইনা ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে দরজার দিকে। আচমকা তুরফা এগিয়ে এসে থুতনি উঁচু করে ধরল ইনার। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আজকাল মানুষের রুচির দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বোধহয়। মাহতা এগিয়ে এসে তুরফার থেকে ইনায়াকে ছাড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, সেটা যার রুচি তাকেই বুঝতে দে। তোর এত না ভাবলেও চলবে। তাসফিন ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। গাড়ির শব্দ শুনে ছুটে দরজার কাছে এগিয়ে গেল ইনা।
ঠিক সে সময়েই ভেতরে ঢুকছিল তাসফিন। ধাক্কা খেয়ে ব্যথাতুর শব্দ করে খানিকটা দূরে ছিটকে গেল ইনা। তাসফিন উদ্বিগ্ন কণ্ঠে বলল, লেগেছে কোথাও? বেশি ব্যথা পেয়েছ? ইনা চোখ তুলে চাইল তাসফিনের দিকে। চোখে চোখ রেখে বলল, ব্যথা ছাড়া আর কিছু দিতে পারেন নাকি আপনি? তাসফিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। মাহতার দিকে একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে বলল, হারি আপ। লাল রঙের একটা শিফনের শাড়ি, সেই সাথে তার সাথে ম্যাচিং করা জিনিসপত্রের সাথে অন্তর্বাস দেখে চক্ষু চড়কগাছ ইনার। লজ্জায় লাল হয়ে উঠল তার গাল দুটো। এখনো তার কাছে স্পষ্ট না এখানে আনার ঘটনা। মাহতাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেও কোন জুৎসই উত্তর পায়নি সে। তাই চুপচাপ কাঠের পুতুলের মতো বসে রইল ইনা। লাল শিফনের শাড়ির সাথে ফুলস্লিভ লাল রঙের ব্লাউজ, হালকা করে মেকআপ করে দিয়েছে মাহতা তাকে জোর করে। আয়নায় নিজের দিকে তাকিয়ে কেমন যেন নতুন বউ বউ লাগছে তার নিজেকে। এতক্ষণে টনক নড়ল তার। বিস্ফোরিত চোখে তাকালো সে মাহতার দিকে, যে কিনা সবেমাত্র তার চুলগুলো আঁচড়ে খোপা করার প্রস্তুতি নিচ্ছে। ইনা আর অপেক্ষা করল না। মাহতার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। গাড়িতে হেলান দিয়ে তাসফিন কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল আয়ান আর রাফিদের সাথে। ইনায়াকে এভাবে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসতে দেখে চোখ চায় তার সেদিকে। টকটকে লাল শাড়ি, খোলা চুলে আজ তাকে একদমই বাচ্চা বাচ্চা লাগছে না, বরং প্রাপ্তবয়স্ক নারী, না নতুন বউ লাগছে। চোখ আটকে যাওয়ার মতো সুন্দর কিছু দেখলে মানুষ যেমন ঘোরের মধ্যে এগিয়ে আসে তার দিকে, তেমনি এগিয়ে এলো তাসফিন ইনার কাছে। ইনার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এসেছে মাহতাও। তাসফিন ভ্রু উঁচিয়ে মাহতাকে কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে তার কলার চেপে ধরে ইনা দাঁতে দাঁত চেপে বলে, আমাকে আপনার খেলনা পুতুল মনে হয়। যখন যেভাবে ইচ্ছে নাচাতে চান, যখন যেমন চাই করেন আমার সাথে। হুম, আমার ব্যক্তিগত পাপেট। শুধুমাত্র আমার ইশারায় নাচবে যে। ইন ইউর ড্রিমস। আমি বেঁচে থাকতে কখনো আপনাকে বিয়ে করব না। তাসফিন তার মুখ নামিয়ে আনে খানিকটা ইনার দিকে। ফিসফিস করা সুরে বলে, মরে গেলে বিয়ে করা যাবে তাহলে? দাঁত কটমট করে আঙুল উঁচিয়ে ইনা কিছু বলতে যাবে তার আগেই তার হাত ধরে টেনে নিয়ে গেল তাসফিন কটেজের মধ্যে। ভেতর থেকেই কান পেতে সবকিছু শুনছিল তুফা এতক্ষণ। আচমকা তাদের ঘরের মধ্যে ঢুকতে দেখে বেশ থতমত খেয়ে যায় সে। তাসফিন ইশারায় বেরিয়ে যেতে বলে তাকে। তুফা বেরিয়ে যেতেই দরজা লক করে তাসফিন। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে ইনার দিকে। ভয়ে একেবারে দেওয়ালের সাথে সিটিয়ে যায় ইনা। কাপা কাপা কণ্ঠে বলে, কি করছেন আপনি এগুল? দরজা কেন বন্ধ করলেন? বিয়ের পর বাসর করতে চাইলে না তুমি, তাই ভাবছি বিয়ের আগেই সেরে ফেলি কাজটা। তাসফিন নাটকীয় ভঙ্গিতে এক পা করে এগিয়ে আসছে ইনার দিকে। ইনা চন্মনের দৃষ্টিতে তাকালো এদিক ওদিক। হাতের কাছে কিছু একটা খুঁজছে সে আত্মরক্ষার জন্য। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। অবশেষে হাতের কাছে কিছু না পেয়ে চোরা চোখের সামনে তাকাতেই তাসফিনকে নিজের একদম কাছাকাছি পেয়ে আরো ভড়কে গেল ইনা। তাড়াহুড়ো করে উল্টোপাশ ফিরে লেপটে গেল সে দেওয়ালের সাথে। পেশবহুল দুই হাতের থাবা ইনার গা ঘেঁষে দেওয়ালে পড়তেই চোখ খিচে বন্ধ করে ফেলল সে। কাপা কাপা কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন। বাড়িতে যেতে হবে। এখনই শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি না তোমাকে। ডোন্ট ওয়ারি। কেন করছেন আপনি এমন? পছন্দ করি না আপনাকে আমি। করতে হবে না। উল্টোপিঠ ফিরে থাকায় ইনার ডিপ ব্যাকের ব্লাউজ থেকে উন্মুক্ত তার ফর্সা পিঠটা একেবারে তাসফিনের চোখের সামনে। পিঠের উপর আলগোছে পড়ে আছে কয়েকটা চুল। তাসফিন ফু দিল প্রথমে আলতো করে। পরপরই বিরতিহীনভাবে ফু দিল আরো কয়েকবার। প্রতিবারই শিউরে উঠছে ইনা। কিছু বলতে গিয়েও কথা আটকে যাচ্ছে তার গলার কাছে। আচমকা তাসফিন মুখ বাড়িয়ে ঠোঁট ছোঁয় ইনার ফর্সা পিঠে। অতঃপর কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে সরে আসে তার থেকে। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রয়েছে ইনা। থরথর করে কাঁপছে তার শরীর। কিছুক্ষণ আগের ঘটনা এখনো সরছে না তার মাথা থেকে। কি যেন বলার ছিল তোমার? ইনা চট করে চোখ মেলল। দুরু দুরু বুকে ফিরল সামনের দিকে। তাসফিন তার থেকে বেশ দূরে দাঁড়িয়ে, তবুও কেন যেন বেশ ভয় করছে তার। তাই দেওয়ালের সাথে সে দিয়ে থেকেই সে বলল, করব না আমি আপনাকে বিয়ে। ওকে ফাইন। 5 মিনিট সময় দিচ্ছি তোমাকে। যদি আমার মত বদলাতে পারো তাহলে করব না আজ বিয়ে। মনে মনে খানিকটা সাহস সঞ্চয় করে ইনা এগিয়ে এলো সামনের দিকে। তাসফিনের মুখোমুখি দাঁড়িয়ে নরম কণ্ঠে বলল, দেখুন, আপনার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে নিয়ে এখনো কথাবার্তা চলছে। এগুলো ভালো দেখায় না একদমই। আপনি আপনার জেদ ছেড়ে দিন প্লিজ। সেই বিয়েটা না ভেঙে গিয়েছে। তাসফিনের কথায় স্পষ্ট সে ঘটনা কিছুই জানে না। তাই কণ্ঠে আর একটু জোর টেনে ইনা বলল,
আঙ্কেল আমাকে তার কাছে রাখার জন্য অনেক আশা নিয়েছিলেন। এখন যখন সেটা হচ্ছে না, উনি দিন দিন ভীষণ আপসেট হয়ে পড়ছেন। আপনার করা ভুলগুলোর জন্য আপনার পরিবারের মানুষজন অনেক কষ্ট পাচ্ছেন। আপনি প্লিজ এসব বন্ধ করুন। তাসফিন মনোযোগ দিয়ে শুনল সবটা। বলল, তুমি কি এই বিয়েতে রাজি? এসব ব্যাপারে ইনা যদিও কিছু ভাবেনি এখনই, কিন্তু তাসফিনকে নাকচ করতে সে মিথ্যা সাজালো। বলল, হুম, আমি রাজি। তাসফিন আচমকা ইনার বাহু আঁকড়ে ধরল শক্ত করে। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, শুধু আমাকে বিয়ে করতেই তোমার এত আপত্তি? কেন? কারণ আপনাকে আমার পছন্দ না। কেন পছন্দ না? ইনা চোখ তুলে তাকালো তাসফিনের দিকে। তাসফিনের চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলল, কারণ আপনি কাপুরুষ। চোয়াল শক্ত হয়ে উঠল তাসফিনের। জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে ইনায়াকে। কোনরূপ প্রত্যুত্তর না করে কপালের চুলগুলো পিছনে ঠেলে উল্টোপাশ ফিরল। রাগে তার কপাল দপদপ করছে। এত বড় কথা জীবনে প্রথমবার কেউ বলার সাহস পেয়েছে তাকে। নেহাত মেয়েটা তার পছন্দের মানুষ, নইলে নিজের রাগ এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত না সে। হাতে খানিকটা ব্যথা পেলেও ইনা থেমে রইল না। আগের মতো তেজি ভঙ্গিতে বলল, সুপুরুষরা কখনো লুকোচুরি করে কোন কাজ করে না। এই কাজ কাপুরুষদের। ওই ফাঁকার রাস্তায় মেয়ে দেখলে ইফটিচিং করার মতো। সাহস থাকলে সবার সামনে বিয়ে করুন, সবার অনুমতি আর উপস্থিতিতে। তাসফিন তির্যক নজরে তাকালো ইনার দিকে। কপালের ভাঁজ সোজা করে বলল, শিওর। মনে মনে ভয় পেলেও ইশতিয়াক সাহেবের উপর পূর্ণ আস্থা আছে তার। তিনি কখনোই রাজি হবেন না এই বিয়েতে। তাই ভয় বুকে চেপে আগের ভঙ্গিতে জবাব দিল, 100%। উহুম, উহুম। গাড়ি চালাতে চালাতে আচমকা ইনার দৃষ্টি আকর্ষণ করতে খানিকটা কেসে ওঠে তাসফিন। ইনা ফিরে তাকাতেই গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, প্যাকেটে কি আছে? আপনি যেগুলো দিয়েছিলেন। কি দিয়েছিলাম আমি? শাড়ি। শুধুই শাড়ি? না, শাড়ির সাথে যা যা লাগে আর কি, ব্লাউজ। থেমে গেল ইনা। গোল গোল করে চোখ ঘুরিয়ে তাকালো তাসফিনের দিকে। ঠোঁট কামড়ে হাসছে সে। জানালা থেকে মুখ বের করে বিড়বিড় করে ইনা বলল, অসভ্য। শুনতে পেয়েছি আমি। আমি কি আপনার থেকে লুকিয়ে বলেছি নাকি? এই তো মুখের উপরেই বলছি, আপনি একটা অসভ্য লোক। তাসফিন ভ্রু উঁচিয়ে তাকায় ইনার দিকে। বলে, মুখের উপরে মুখ আসেনি, আর একটু কাছে এসে বলো তো। ইনা বিরক্তি নিয়ে তাকালো তাসফিনের দিকে। অতঃপর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে চুপ করে বসে রইল নিজের সিটে। রাতের খাবারের টেবিলে ইশতিয়াক ইলিশ মাছের লেজাটা নিজের পাতে তুলে নিয়ে এক টুকরো মুখে পুরলেন। সাথে সাথেই দুই চোখ বন্ধ করে আরামের সাথে বললেন, আহা, কি ভালো মাছ। বাজার থেকে একটা টাটকা মাছ আনলে এই তার স্বাদ। মনটা জুড়িয়ে গেল রে। ইলিশ মাছ টাটকা কিভাবে হয় বাবা? এটা তো বরফে থাকে, সমুদ্রের মাছ। ইনার কথাটা ঠিক পছন্দ হলো না ইশতিয়াক সাহেবের। বাপ মেয়ের জুটি হবে একেবারে ফেভিগামের মতো। হাজার ছুটালেও ছুটবে না কিছুতেই। অথচ তার মেয়ে কিনা শত্রুপক্ষের মতো বিপক্ষ দলকে উস্কানি দিচ্ছে। তোর বাপের তো নিজস্ব সমুদ্র আছে, মাছ ধরার জাহাজ আছে। তাই তো তিনি নিজেই সকাল সকাল সমুদ্র থেকে ইলিশ ধরে এনেছেন। আর সেই ইলিশ এনেছে বলেই স্বাদ। এসব মশলা, গ্যাস পুড়িয়ে রান্না তো ফাও ফাও কাজ। মারুফার কথা শুনে ইশতিয়াক সাহেব নড়েচড়ে বসলেন। শত্রুপক্ষ বেশ জোরালোভাবে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। মেয়েটাও তার আজ দল বদলে শত্রুপক্ষের হয়ে কথা বলছে। এই যুদ্ধে এখন একাই লড়তে হবে তাকে শত্রুপক্ষের সাথে। জিততেও হবে। এসব ভাবতে ভাবতে মুখ থেকে ইলিশের কাঁটাটা বের করে মারুফাকে উদ্দেশ্য করে বলল, আহা, রান্না সে তো করবেই। আগেকার দিনে মানুষ পুড়িয়ে খেত, সে কি কম স্বাদের ছিল নাকি? আসলে টাটকা টাটকা জিনিসের স্বাদই আলাদা। তোমাকে টাটকা চিবিয়ে খেয়ে ট্রাই করে দেখতে হবে স্বাদ কেমন। মারুফার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ইশতিয়াক। ইনায়াকে সাক্ষী করে বললেন, দেখেছিস, কি সাংঘাতিক মেয়ে মানুষ বিয়ে করেছি আমি। আল্লাহ মাবুদ, আজ ওর হাত থেকে ওইটা নামিয়ে দাও। তেঁতুল গেছে পাঁচ ঝুলিয়ে বসে থাকার জিনিস আমার বউয়ের ঘাড়ে কেন বসবে? তোর বাপকে আমার পিছে লাগতে বারণ কর। এমনি মন মেজাজ ভালো নেই। তোমার মায়ের মনে কি নতুন কেউ এসেছে? জিজ্ঞাসা করো তো। এই বুড়ো বয়সে আমার মতো অবলা প্রাণীর উপর তিনি যে অত্যাচার করছেন, তুমি তার বিচার করো আল্লাহ। এই মাসুম বাচ্চার মনে কষ্ট দেওয়া মানুষটার মনে আমি ছাড়া আর কেউ যেন ঢুকতে না পারে তুমি দেখো। উত্তরে মারুফা কিছু বলতে যাবে তার আগেই ইলিশ মাছের কাঁটা ফুটে গেল তার গলায়। কাশতে কাশতে ধক ধক করে এক গ্লাস পানি খেয়ে ফেলল সে। ইশতিয়াক সাহেব তড়িঘড়ি উঠে গেলেন। অস্থির মারুফার মাথাটা বুকে চেপে ধরে বললেন, উফ, এত তাড়াহুড়ো কেউ করে? একটু সাবধানে খাবেন না তুমি?
দেখো তো কি কানটাই না ঘটালো। সাথে সাথে ইনায়াকে উদ্দেশ্য করে বললেন, ফ্রিজ থেকে শুকনো ব্রেড নিয়ে আসো তো, তাড়াতাড়ি যাও। রান্নাঘরের দিকে যেতে গিয়ে মনে মনে হাসল ইনা। দুজনকে দেখলে পারফেক্ট টম অ্যান্ড জেরি লাগে তার। দুজনে ঠিক যেমনভাবে দুজনের পিছে লাগার একটা সুযোগ ছাড়ে না, তেমনি একে অন্যর প্রতি ভালোবাসাটাও তাদের অসীম। যে যুগে এসে সম্পর্কগুলো বড্ড ঠুনকো কারণে শেষ হয়ে যায়, সেখানে তারা এত বছর ধরে কিভাবে কাটিয়ে দিচ্ছি অনায়াসে। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, এর বেস্ট উদাহরণ তারা। মনের দিক থেকে আজও তারা টিনেজার। সকাল থেকে বাড়ির মানুষজনের সুর কেমন যেন বদলে গেল। সকাল সকাল ইশতিয়াক সাহেব টিভিতে একটা টক শো দেখছেন, যার কেন্দ্রবিন্দু তাসফিন নুহাস। রকস্টার তাসফিন নুহাসকে নানাবিধ প্রশ্ন করছেন উল্টো পাশে বসে থাকা একজন ভদ্রমহিলা। কথার এক পর্যায়ে তিনি বলেন, আপনার জীবনে বিশেষ কেউ আছে, যাকে ঘিরে স্বপ্নের জাল বুনেন? ইনার পা কেন যেন থমকে গেল এই প্রশ্নে। নিজের ঘরে ঢুকবে বলেও টালবাহানা করে থেকে গেল ড্রয়িং রুমে। তখনই ইশতিয়াক সাহেবের থেকে টিভির রিমোটটা কেড়ে নিল মারুফা। সাথে সাথে টিভিটা অফ করে দিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল, সকাল থেকে হিঙের কচুরি করে মাথা খাচ্ছিলে, এখন সেই কখন থেকে যে ডেকে যাচ্ছি খেয়াল আছে কোনো? তাই বলে তুমি এভাবে দজ্জাল বউয়ের মতো আচরণ করবে আমার সাথে? মারুফা ভ্রু কুঁচকাল, দাঁতে দাঁত চেপে বলল, এখন আমি দজ্জাল বউ হয়ে গেছি তাই না? খুব তো বিয়ের আগে বাবু, সোনা, কিসব ছাইপাশ বলে ডাকতে। আর এখন আমি দজ্জাল হয়ে গেছি না? আগে জানলে কি তোমাকে বিয়ে করতাম নাকি? কত সুন্দরী সুন্দরী মেয়েরা বসেছিল আমার জন্য, আহারে। দুজনের ঝগড়ার কখনো শেষ হওয়ার নয়, তাই রুমে ঢুকে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল ইনা। বের হওয়ার আগে কি মনে করে যেন ফোনটা হাতে নিল, সার্চ দিল আজকের টকশোটা। কিন্তু দুঃখের বিষয় হলো কোন চ্যানেলে হচ্ছিল সেটা খেয়াল করেনি। অতঃপর ফোনটা খাটের উপর ছুঁড়ে বেরিয়ে পড়ল সে ঘর থেকে। বাগানের দক্ষিণ দিকে মালিকে দিয়ে বেশ কয়েকটা গোলাপ গাছ লাগিয়েছেন নুসাইর। এ বাড়িতে প্রেম মহব্বতের বড় অভাব। গোলাপ নাকি প্রেমের প্রতীক, তাই মনে মনে তিনি ঠিক করেছেন দুনিয়ার সব ধরনের গোলাপ তিনি লাগাবেন তার বাড়িতে। এতে যদি এদের দেখে হলেও প্রেমের ছাড়া পড়ে এ সংসারে। আচমকা তাসফিন এসে বসল নুসাইরের পাশের চেয়ারে। টেবিলে রাখা ফ্লাক্স থেকে কাপে চা ঢালতে ঢালতে বলে উঠল, আমি বিয়ে করতে চাই। নুসাইর ভুল শুনেছেন বোধ হয়। বয়সের জন্য কানেও কম শুনছেন নাকি আজকাল? চিন্তিত মুখে তাসফিনের দিকে তাকিয়ে বললেন, আমি ভুল শুনেছি তাই না? তুমি বিয়ে করতে চাইছো না রাইট? রং। আমি বিয়ে করতে চাইছি, এবং খুব তাড়াতাড়ি চাইছি। খুব খুব করে কেসে উঠলেন নুসাইর। তাসফিন তার দিকে টিস্যু এগিয়ে দিতে দিতে বলল, বয়স হচ্ছে, এখন এত প্রেশার নেওয়া বন্ধ করো। আমি বিয়ে করব, তুমি শুধু দাঁড়িয়ে থাকলেই হবে। তোমার বিয়েতে আমি শুধু দাঁড়িয়ে থাকলেই হবে। হ্যাঁ তাতেই হবে। সেজেগুজে হাসিখুশি মুখ নিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হবে শুধু তোমাকে। সাজতেও হবে। তাসফিন নুসাইরের মশকরাটের পেয়ে বিব্রত হলো। বলল, আমি সিরিয়াস। কালই বিয়েটা করে ফেলতাম, কিন্তু সবার সামনে বিয়ে না করলে আমি নাকি কাপুরুষ? শব্দ করে হেসে উঠলেন তিনি। সেই বাঘিনী মেয়েটাকে দেখার খুব শখ জাগছে তার, যার খপ্পরে পড়ে বেয়াদব ছেলেটা তার মানুষ হওয়ার পথে হাঁটছে। তবে তাসফিনের নির্লিপ্ততায় অবাক না হয়ে পারলেন না নুসাইর। ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বললেন, তোমার কি মনে হচ্ছে না যে তুমি তোমার বাপের সামনে একটু বেশি উদ্ধত্ত দেখাচ্ছ? তাসফিন সে কথার ধার ধরল না। কাঠোকাঠ কণ্ঠে জানালো, এদিকের জিনিস ওদিকে ধাক্কাধাক্কি বন্ধ করো। নাটক ফাটক করে আমার জিনিস বড় ছেলের গলায় ঝুলানোর ফল কিন্তু এবার খুব খারাপ হবে। কিসের কথা বলছো তুমি? তোমার ছোট ছেলের বউয়ের। কথাটা বলেই আয়েশ করে চায়ের কাপে চুমুক দিল তাসফিন। নুসাইর বিরক্ত চোখে তাকালেন তাসফিনের দিকে। এই গল্পের সমীকরণ মেলাতে একটু সময় লেগে গেল তার। যখনই উত্তর মিলে গেল, আঁতকে উঠলেন তিনি। বললেন, খবরদার, মেয়েটার দিকে চোখ তুলে তাকাবেন না তুমি। আমার উৎসের বিরুদ্ধে লিপস্টিক পরায় শাস্তি তাকে দিয়েছিলাম, তোমার বড় ছেলের সাথে হেসে হেসে কফি খাওয়ার জন্য তার সাথে আরো বড় কিছু হয়ে যেতে পারে। তাই সাবধান। বাড়াবাড়ি করছো তুমি। কিসের এত অহংকার তোমার? তাসফিন চুপ রইল খানিকটা সময়। অতঃপর বলল, আমার ভাগের সব জিনিস অন্য কারোর নামে লিখে দেওয়া বন্ধ করো। এইবার কিন্তু ছাড় দেব না আমি। আমি তাসফিন নুহাস কসম করে বলছি, তোমার ছেলেকে তার আশেপাশে দেখলে ফলটা তোমাকেই ভোগ করতে হবে। ৩৫ বছর পুরনো গল্প উঠে আসলে আজকের সব গল্পগুলো কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখো। নুসাইর আঁতকে উঠলেন সাথে সাথে। বুকে ব্যথাটা বাড়ল বোধ হয়ে তার। বাম হাত বুকে চেপে ধরে তাসফিনের দিকে ক্রুর চোখে তাকালেন তিনি। বললেন,
কি চাও তুমি? মিস ইনা মারিয়াম, তুমি বুঝতে পারছো কি করছো তুমি? বাপকে থ্রেট দিচ্ছ তুমি তার অতীত নিয়ে। উহু, আমি নিজের কাঙ্ক্ষিত জিনিস চাইছি। বাধা না দিলে তোমার অতীত টানতাম না। মেয়েটার সাথে কিসের শত্রুতা তোমার? কেন উঠে পড়ে লেগেছ তার জীবন নষ্ট করতে? তাসফিন হাসল ঠোঁট এলিয়ে বলল, ইস্ক, ইসকে দাস্তান, তারা পেয়ে উল্ফত, জুনুন এ মহব্বত, দিল কা সুকুন, চাহাতে দিল और रूह के পানাহ। ইনার মন খারাপ। জীবনের এত ট্রাজেডি একসাথে নিতে পারছে না সে। নিজেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন বয়স তো তার খুব বেশি নয়। এটুকু বয়সে জীবনটাকে সহজভাবে দেখতে চেয়েছিল সে। পড়াশোনায় ফোকাস করে আর স্টাডির জন্য বিদেশে যাওয়ার স্বাদ তার দফারফা সেরে গেছে তাসফিনের জন্য। এই লোকটা দুইজন শান্তি দেয় না তাকে। হুটহাট এসে উপস্থিত হয় তার সামনে। কখনো জোর করে তো কখনো ভয় দেখিয়ে নিজের কথা মানিয়েই ছাড়ে। তার উপর উৎকোচ ঝামেলা হিসেবে আরিশ ফায়াজ, সেনাবাহিনীর মেজর বলে কি মাথা কিনে নিয়েছে। দুনিয়ার সব মানুষের কি তাকেও পছন্দ হতে হলো? ছন্নছাড়া বিপন্ন মেজাজের দিনগুলোকে এক টুকরো শান্তি তার রাত হলে। আজকাল ইনা অপেক্ষা করে রাত হওয়ার। দিন হলেই অপেক্ষা করে কখন আধার নামবে, কখন বেজে উঠবে তার ফোন। আর ফোন বাজতেই যেন আগ্নেয়গিরির মুখে একক্ষণ শীতল তুষার জমে। কেমন যেন শান্তি শান্তি খুঁজে পায় এই মানুষটার সান্নিধ্যে। ইনা, সাবা, ইলমা, রাইফা, আমান সকলে মিলে এসে দাঁড়িয়েছে নজরুল মঞ্চের গেটে। এর আগে কখনো এমন কনসার্টে আসা হয়নি তার। তবে কাল রাতের রায়দের কথা ফেলতে পারল না সে। অনলাইন থেকেই 5টা টিকিট কেটে পাঠিয়েছে সে, যার মধ্যে একটা টিকিট গোল্ডেন কালারের। পইপি করে বলে দিয়েছে এই টিকিটটা ইনার, এটা যেন অন্য কাউকে না দেয়। ইনা শান্ত মেয়ের মতো মেনে নিয়েছে তার কথা। আর যার ফলস্বরূপ আজ এই নজরুল মঞ্চের বিশাল গেটের সামনে সে। কিন্তু এখানে আসার পর থেকেই মেজাজ তার ভীষণ রকম খারাপ হয়ে গেছে। গেটের দুই পাশে বেশ বড় করে লাগানো সেই অসহ্যকর লোকটার ছবি। মাইক হাতে দাঁড়িয়ে লোকটা। তার মানে এই কনসার্ট মিস্টার তাসফিন নুহাসের। এই নামটা সামনে এলেই মেজাজ আর ভালো থাকে নাকি? গেটের মুখ থেকেই ফিরে আসতে চাইল ইনা। কিন্তু ইলমার উচ্ছ্বাস আর বাকিদের জোরাজোরিতে ফেরা হলো না তার। অগত্যা থমথমে মুখে ভেতরে ঢুকতে হয় তাকে। ইনা গেটম্যানকে টিকিট দেখাতেই লোকটা হাসে, ইশারা করে কাউকে। সাথে সাথেই মাথার উপর থেকে শুরু হয় গোলাপের পাপড়ি বর্ষণ। ছোট ছোট কয়েকটা বাচ্চা কোথা থেকে ছুটে আসে গোলাপ আর কার্ড হাতে। প্রত্যেকে একটা একটা করে লাল গোলাপ আর একটা করে ছোট কার্ড হাতে ধরিয়ে দেয় ইনার। বিস্ময় হতবাক ইনা। কিছু বুঝে ওঠার আগে টুং শব্দে ফোনে ভেসে আসে একটা মেসেজ। আপনার মন ভালো করার জন্য একটা ছোট আয়োজন ম্যাডাম। ঢাকুরিয়ার সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরের কোলঘেঁষে দাঁড়িয়ে নজরুল মঞ্চ। খোলা আকাশের নিচে গড়া এই অডিটোরিয়াম। শিল্প সংস্কৃতির এক নিবিড় আসর এই অডিটোরিয়াম। হাজারো আসনের ভেতর থেকে ভেসে আসে করতালির ঢেউ। আলো আধারির মঞ্চে উপস্থাপন হয় সঙ্গীত, নাটক, নৃত্য আরও কত কি। নজরুল মঞ্চ শুধু ইট পাথরের অডিটোরিয়াম নয়, এটা কলকাতার সাংস্কৃতিক স্পন্দনের এক প্রতীক। সন্ধ্যার পর লেকের বাতাসে ভেসে আসা সুর যেন মিলেমিশে যায় দর্শকের আবেগে। কলকাতার সংস্কৃতিপ্রেমীদের কাছে নজরুল মঞ্চ মানে আবেগ। যুগের পর যুগ প্রিয় শিল্পীদের পদতুলিতে ঘেরা আবেগ। যেখানে মঞ্চ, সুর, আলো আর প্রকৃতি মিলেমিশে তৈরি করে স্মৃতির অ্যালবাম। অনুষ্ঠান শুরু হয়েছে। ব্যান্ডের লোকেরা তাদের জিনিসপত্র সেট আপ করছে। আচমকা স্টেজে উপস্থিত হয় একজন। লোকটাকে দেখে বেশ চেনা চেনা মনে হলো ইনার। তবে ঠিক মনে করতে পারছে না। মাইক হাতে হাসি মুখে সকলের সামনে উপস্থিত হয় লোকটা বলল, আর ইউ রেডি গাইজ? সকলে চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে সে আবারও বলল, আজকে সন্ধ্যার রকস্টার তাসফিনের সাথে সাথে আরও একজনের নামে। এই সন্ধ্যা একজনকে ডেডিকেট করা। সামওয়ান ভেরি স্পেশাল লেডি। আপনারা জানতে চান কে সে? সকলে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, জানতে চাই। লোকটা হাসে। সাথে সাথে বলে, সো লেটস সি। পুরো অডিটোরিয়ামের লাইট অফ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে মাঝে জ্বলে উঠল স্টেজের ড্রামাটিক লাইট। সেই লাইটে একজন কালো কালো কোট প্যান্ট পরে, মাথায় হ্যাট, পাশে গিটার। ঠিক যেমন রায়দের প্রোফাইল পিকচারের মতো। উল্টোপিঠ ফিরে থাকায় লোকটার মুখ দেখা যাচ্ছে না। ইনা ফালফাল করে তাকিয়ে রইল স্টেজের দিকে। সাবা অবাক চোখে একবার তাকালো ইনার দিকে। সাথে সাথে আবারও তাকালো স্টেজের দিকে। ইনায়াকে দেখেই বোঝা যাচ্ছে এসব ব্যাপারে কিছু জানত না সে। সফট মিউজিকের সাথে লোকটা বলতে শুরু করলো, ও এক লাকি থি, जुल्फ जिस्क ने जुक और बेशुमार थी। पर हंटन पी काडोई एसआई जुबान बीएचआई थी। ओ एक लाकी थी,
मुस्कुरान ऐसे ज्यादा लगना जानती थी और गुमसुम थी जिस बाइटेन हॉन्टन माइंड थी खचूरा पर दिल यूएस का बिल्कुल मासूम था कहना टू बात काच चाहती थी मगर दुनिया यूज चाप करो देती थी एवंखन माइंड इशारों करने यूज आता हाई नहीं था जो कहना होता सीध मुंह पे बोल देती थी मासूमियत जिस चेहरे पे नहीं एंडर चुपी रहती थी आईसी एक लाखी ऐसी मेरी मुलाकात हुई थी সে ছিল এক মেয়ে চুল যার ছিল কোমল আর অফুরন্ত তবু ঠোঁটে ছিল কট্টর ভাষা সে ছিল এক মেয়ে হাসার চেয়ে ঝগড়া করতে জানতো বেশি কথাগুলো তার প্রায়ই থাকতো নীরবতায় ঘেরা ঠোঁটে ছিল তীক্ষ্ণ ছুরি কিন্তু হৃদয়ে ছিল সম্পূর্ণ নিষ্পাপ বলতে চাইতো অনেক কিছু কিন্তু দুনিয়া তাকে চুপ করিয়ে দিত চোখের ইশারায় কিছু বলতে জানতো না সে যা বলার ছিল সরাসরি মুখে বলতো তার সরলতা লুকানো থাকতো ভেতরে বাইরে থেকে বোঝা যেত না এমন এক মেয়ের সঙ্গেই আমার সাক্ষাৎ হয়েছিল ছোট এই শায়রি শেষ হওয়ার সাথে সাথেই স্টেজের লাইট অফ হয়ে যায় আবারও উপস্থিত সকলে করতালিতে মুখরিত হয়ে ওঠে কেউ কেউ সিটি বাজিয়ে প্রশংসা করছে এসবের মাঝে আচমকা জ্বলে ওঠে স্পটলাইট স্টেজের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে তাসফিন হাতে তার গিটার মুখে মাইক্রোফোন অডিটোরিয়ামের জনতার উল্লাস মাত্রা ছাড়ায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে চিৎকার করছে অনেকে তাসফিন তার গিটারের সুর তোলে মাইক্রোফোনের কাছে মুখ এনে বলে এই শাম মুশকের নাম ইনা চোখ তুলে তাকায় তাসফিনের সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় ভিড়ের মাঝে তাসফিনের চোখ স্থির তার দিকে খুশিতে গদগদ হয়ে ইলমা পারে তো উঠে যায় স্টেজে আমান সিটি বাজিয়ে ওঠে রাইসা সাবা সকলে উচ্ছ্বসিত মনে মেতে আছে গানের সুরে শুধুমাত্র ইনা বসে চুপচাপ তাসফিনের এত ফ্যান ফলোয়ারের কারণ আজ তার কাছে স্পষ্ট গানের গলা তার অসম্ভব রকম সুন্দর না চাইতেও থেমে যেতে হয় মানুষকে অনুষ্ঠান শেষে যে যার মতো গাড়িতে উঠল ইলমার বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছে আমান আর ইনা একসাথে ক্যাব বুক করেছে সাবার বাড়ি বিপরীতে হওয়ায় তাকে অটোতে তুলে দিয়েছে আমান আচমকা সাবার অটো খারাপ হয়ে যায় মাঝ রাস্তায় শুনশান রাস্তা চারিদিকে কোনো মানুষজন দেখা যাচ্ছে না দুই একটা গাড়ি যাও বা যাচ্ছে হেল্প করার মতো কাউকে পাচ্ছেন না সাবা এই লোকেশনে কোনো ক্যাবও আসছে না বাড়ি থেকে অনবরত ফোন এসে যাচ্ছে তার চিন্তায় এদিক সেদিকে পায়চারি করছে এমন সময় একটা গাড়ি এসে থামল পাশে হেডলাইটের আলোয় চোখ ঝাপসা হয়ে উঠল সাবার দুই হাতে চোখ আড়াল করে যখন সামনে তাকালো একটা ভীষণ লাক্সারিয়াস গাড়ি দাঁড়িয়ে তার সামনে সাবা অবাক হলো মনে মনে ভয়ও পেল খারাপ কিছু হওয়ার আলতো পায়ে গাড়িটার দিকে এগিয়ে যেতেই অবাকের রেশ তার বাড়ল কনসার্টে হোস্ট করা সেই লোকটা কিন্তু এখানে দাঁড়ালো কেন সাবার ভাবনার রেলগাড়ি বাড়ার দ্রুতগতিতে আগে চলার আগেই থামিয়ে দেয় রাফিদ গাড়ির দরজা আনলক করে বলে বসুন সাবা অবাক না হয়ে পারে না আর ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে আমি কি আপনাকে চিনি আমি চিনি তার ঝটপট জবাব মতলব কি আপনার আপাতত আপনাকে এই শুনশান রাস্তা থেকে উদ্ধার করা জায়গাটা ভালো না উঠে আসুন কিন্তু আমি আপনাকে বিশ্বাস করব কেন আপনি যদি আমার কোনো ক্ষতি করে দেন স্টিয়ারিং এর উপর কোনোই ঠেকিয়ে আঙ্গুলগুলো তার গালে বোলাতে বোলাতে নিঃশব্দে হাসল রাফিদ বলল লোকেশন শেয়ার করে রাখুন আপনার কাছের মানুষজনদের পুলিশের নম্বর আছে নাকি দেব চাইলেও ওনাদেরও ইনফর্ম করে জানাতে পারেন আপনাকে মাঝ রাস্তায় একটা ছেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে সাবা আর কথা বাড়ালো না উঠে বসল গাড়িতে হাইওয়ের রাস্তা ধরে সাদা রঙের মার্সিডিজ স্টিয়ারিং এর উপর কোনোই ঠেকিয়ে আঙ্গুলগুলো তার গালে বোলাতে বোলাতে নিঃশব্দে হাসল রাফিদ বলল লোকেশন শেয়ার করে রাখুন আপনার কাছের মানুষজনদের পুলিশের নম্বর আছে নাকি দেব চাইলেও ওনাদেরও ইনফর্ম করে জানাতে পারেন আপনাকে মাঝ রাস্তায় একটা ছেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে সাবা আর কথা বাড়ালো না উঠে বসল গাড়িতে হাইওয়ের রাস্তা ধরে সাদা রঙের মার্সিডিজ গাড়িটা এগিয়ে যাচ্ছে সামনে গাড়ির ভেতরের পরিবেশ নীরবতায় আচ্ছন্ন নীরবতা ভেঙে রাফিদ বলল আপনার অ্যাড্রেস সাবা অ্যাড্রেস জানিয়ে সাথে সাথেই রাফিদের দিকে ফিরল শান্ত কণ্ঠে প্রশ্ন করল আমাকে কিভাবে চেনে আপনি তাসফিনের হবু শালি সাহেবাদের আগেভাগেই চিনে রেখেছে আফটার অল বিআইন হন সাবা ভ্রুকুচকে তাকায় বলে আপনি ওনার ফ্রেন্ড আরেকটা আমিরজাদের বিগড়ে যাওয়া বেটা রাফিদ ঠোঁট এলি হাসল সাবার অগোচরে সাথে সাথে বলল বড়লোক বলে কি মানুষ না তারা না এক তাসফিন নুহাসকে দেখে তো বুঝতেই পারছি মানুষের চেয়ে বেশি অমানুষ তারা এজন্যই বড়লোক মানুষজনকে আমার সহ্য হয় না রাফিদ খানিকটা কেসে উঠল বলল
তাহলে তো আমাকে আপনার সহ্য হওয়া উচিত। মালিকের গাড়ি চালিয়ে কোনোরকম পেট চালায়, এই থাকা খাওয়াটুকুও পায় আকি। সাবা এবার মুখ ফিরিয়ে তাকালো। পূর্ণদৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এজন্যই আপনি এত সফট হার্টেড মানুষ। এভাবে আমাকে হেল্প করলেন, থ্যাংক ইউ। রাফিদ মনে মনে হাসল। বলল, আব্বাজান, কোটি টাকার সম্পত্তির মায়া ছেড়ে তোমার বেটা আজ থেকে ড্রাইভার হয়ে গেল। থ্যাংক ইউ। ছোট এই মেসেজটা পাঠিয়ে ফ্রেশ হতে ঢুকল ইনা। শরীর ক্লান্ত হলেও মনটা আজ তার বেশ ঝরঝরে। মেয়েরা জন্মগতভাবেই অ্যাটেনশন সিকার প্রবৃত্তির হয়। তারা চায় কেউ তাদের গুরুত্ব দিক, তাদেরকে উৎসর্গ করে কিছু করুক, সবসময় বিশেষ অনুভব করাক। সেটার জন্য দামি 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 গিফট কিংবা নামি দামি জায়গা লাগে না। কেউ যদি নিয়ম করে একটা ঘাসফুলও দেয়, নিয়ম করে একটা বিশেষ নামে ডাকে কিংবা নিয়ম করে তার যত্ন নেয়, এটুকু নিয়মেই মেয়েরা নিজেকে বিশেষ কিছু আসনে বসিয়ে ফেলে। আর সেই বিশেষ আসনের আশেপাশে রাখে সেই মানুষটাকে। তার জল্পনা, কল্পনা, অস্তিত্ব সব ঘিরে ধরে সেই মানুষটাকে। ঠিক যেন সবটুকু দিয়ে আঁকড়ে ধরতে চাই এই বিশেষ অনুভবটুকু। রায়াদের প্রতি ইনার মনে যে সফট কর্নার তৈরি হয়েছে সেটা অস্বীকার করার জায়গা রাখে না। আর সেটুকুর কৃতিত্ব সবটুকু তার একার। এই যে নিয়ম, এই নিয়ম করে তার কথা শোনা, তার ভালো খারাপের প্রত্যক্ষ সঙ্গী হিসেবে পাশে থাকা, মন খারাপে তাকে সঙ্গ দেওয়া, এগুলোই যথেষ্ট একজনকে ভালো লাগার জন্য। তাও যদি সেটা হয় যুবতী নারীর, যার বুক ভরে প্রেম উতলে পড়ে ফুটতে থাকা বান্ত ভাতের ফ্যানের মতো। উতলেই যায়, উতলেই যায়। গাড়িতে ছিল তাসফিন। ইনার টেক্সট পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। কনসার্টের পুরোটা সময় নিজেকে পাগল পাগল লাগছিল তার। স্কুল ড্রেস কিংবা বাড়ির পোশাকে দেখে অভ্যস্ত ইনায়াকে হালকা সাত পিঙ্ক গাউনে বারবির চেয়ে কম কিছু লাগছিল না। সাধ্য থাকলে আজই সে ছুটে যেত, ভারী জনতার মাঝে ছুটে গিয়ে বসত হাঁটু মুড়ে। কিন্তু সাধ থাকলেও সাধ্য তার নেই। দেখা গেল এত মানুষের সামনে মেয়েটা তার গালে থাপ্পড় মেরে দিল, কিন্তু বিশ্রী এক নজরে তাকিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। রকস্টার তাসফিন নুহাসের অপমান মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। অপমান মেনে নেবে একান্ত বিছানায়, একান্ত ঘরে, কিন্তু বাইরের মানুষ যেটুকু দেখবে সেটুকু সুখ আর ভালোবাসা। তাসফিন আর অপেক্ষা করল না, সাথে সাথে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি ঘোরাও, বাড়িতে যাব। তার পাশে বসে থাকা তুরফার সাথে সাথে বলল, কিন্তু কাল কনসার্ট আছে তোর, বাড়ি থেকে ওখানে পৌঁছাতে লেট হবে। তুরফার কথার সুর টেনে সামনে বসে থাকা আয়ানও বলল, আজকে ফ্ল্যাটেই ফিরে চল, কাল কনসার্ট শেষে বাড়ি ফিরিস। ইম্পসিবল। কাল আমার গলা দিয়ে গান নয়, অন্য কারো গলা দিয়ে শব্দ বের করানোর পালা। কিসের শব্দ? চিৎকার, চেঁচামেচির। আর আস্তাগফিরুল্লাহ। তুই কি কাল রাতে মেয়ে নিয়ে, মানে? আয়ানের কথা শুনে সামনের সিটে পা দিয়ে জোরে একটা কিক মারল তাসফিন। হকচকিয়ে পিছন ফিরে তাকালো আয়ান। সাথে সাথে তাসফিন বলল, শালার নটি মাইন্ড। মুখ দিয়ে কবুল বলার কথা বলছি আমি। আমার তো শুধু মাইন্ড নটি, তুই তো পুরোটাই নটি। ছি, কিভাবে এক্সপ্রেস করলি? আমি তো অন্য কোনো ঘটনা ভেবে বসে আছি। দুজনের কথার মাঝে আচমকা আয়ানের মাথায় থাপ্পড় মারে তুরফা। মাথায় হাত দিয়ে ব্যথাতুর শব্দ করে তুরফার দিকে ফিরতেই সে বলল, ঝগড়া করা বন্ধ কর আয়ান্না। সেটা তুই ওকে বল। সবসময় আমাকে কেন টার্গেট করিস রে তুই? তাসফিনের চামচা একটা। তাসফিন কলার ঝাঁকিয়ে খানিকটা ভাব নিয়ে আয়ানের দিকে তাকাতেই তার রাগ সপ্তম আকাশে উঠে যায়। সামনে ফিরে বসে গোধরে। এসিতে অভ্যস্ত না হওয়ায় বদ্ধ গাড়িতে এসির শীতল বাতাস খুব একটা সহ্য হয় না সবার। অল্পতেই শীত শীত লাগে। সামনের সিটে বসে সেই শীত শীত ভাবটা আরো জাঁকিয়ে ধরল যেন। জড়সড় হয়ে দুই হাত দিয়ে স্লাইড করতে লাগলো দুই বাহুতে। সেদিকে এক পলক তাকিয়ে এসিটা বন্ধ করে দিল রাফিদ। পরপরই জানালার কাঁচ নামিয়ে দিতেই বাহিরের স্নিগ্ধ শীতল বাতাস ভুরভুর করে এসে ঢুকল ভেতরে। প্রাণভরে শ্বাস নিল সাবা। রাফিদ কিঞ্চিত হাসল তা দেখে। বলল, দেখে মনে হচ্ছে এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিলেন, মিস শাবানা। সাবা ঘাট ঘুরিয়ে তাকালো। শাবানা নাম শুনে আঙুল উঁচিয়ে খানিকটা ক্ষিপ্র ভঙ্গিতে বলল, শুনুন, শাবানা বলে ডাকবেন না একদম। আমি মোটেও অমন কাদুকে না। কিন্তু আপনাকে দেখলেই তো আমার দ্য শাবানার কথা মনে পড়ে। আর তার সেই আইকনিক সেলাই মেশিন। আচ্ছা, আপনি সেলাই জানেন? আবার যদি শাবানা ডেকেছেন আমাকে তো এখনই নেমে পড়ব গাড়ি থেকে। সাবার ক্ষিপ্ত কণ্ঠের কথাটুকু শুনে মনে মনে আলতো হাসল রাফিদ। মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি নামে ডাকবো? এই নামে বাদে যা খুশি। নয়নতারা। হু, নয়নতারা? আপনাকে নয়নতারা নামে ডাকবো তাহলে? নয়নতারা কেন? ব্যাখ্যা চাইছেন?
শুনলে লজ্জা পাবেন না তো? না, পাবো না। বলুন। লজ্জা পেলে শাস্তি আছে কিন্তু। ওকে ডান। বলুন এখন। রাফিদ চট করে গাড়িটা টার্ন করে ডানপাশের রাস্তায় নিল। সিটবেল্ট না বাঁধায় অতর্কিতে সাবা এসে পড়ল রাফিদের দিকে। হাত দিয়ে প্রতিহত করার চেষ্টায় খামচে ধরল রাফিদের শার্টের কাঁধের কাছের অংশ। ভয়ে চোখ খিচে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে এখনো। রাফিদ মনে মনে উল্লাসে হাসল, কিন্তু মুখে স্বাভাবিক একটা ভাব বজায় রেখে সাবার কানের কাছে মুখ এনে ধীর কণ্ঠে বলল, অগ্রাহ্য অবহেলায় ফেলে রাখা গাছটা ঠিক সময় করে সাজিয়ে তোলে নিজেকে যত্ন করে। আর আমরা তখনই টের পাই তার সৌন্দর্য। আপনি কি জানেন, নয়নতারা আজকাল রাস্তাঘাটে আর খুঁজে পাওয়া যায় না। আমি খুঁজছিলাম, পেয়ে গেলাম। শেষের কথাটা শুনে বড্ড হাসফাস লাগছে সাবার। নিঃশ্বাসের উন্নতি হচ্ছে তার। চট করে সরে এলো সে রাফিদের থেকে। সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিল বাইরে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, অথচ হচ্ছে না। নিঃশ্বাসের উত্তোলন শান্ত হচ্ছে না কিছুতেই। একবার চোখ বন্ধ করলো, আবার খুললো, আবার বন্ধ করলো, আবার খুলতেই সামনে বাড়ানো পানির বোতল থেকে ধোক করে পানিটুকু শেষ করে ফেললো এক নিঃশ্বাসে। পুরুষালী ঘ্রাণ। এই ঘ্রাণে এত তীব্র হৃদযন্ত্র উত্থানের মেডিসিন মেশানো থাকে আগে জানা ছিল না সাবার। পুরুষের নিজস্ব কোনো ঘ্রাণ হয় কিনা তাও জানে না সে। তবে মেয়েদের শরীরে আলাদা রকম এক ঘ্রাণ হয়। হয়তো পুরুষেরও নিজস্ব কোনো ঘ্রাণ আছে, যে ঘ্রাণের টানে এই তো কিছুক্ষণ আগেও কেমন যেন অস্থির হয়ে পড়েছিল সে। শরীর হিমায়িত হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল। গাড়ি থামতেই সম্মতি ফিরে পেল সাবা। চারপাশে তাকিয়ে দেখল তাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে গাড়িটা। হাত ছেড়ে বাঁচল সে। তড়িঘড়ি দরজা খুলতে গিয়ে খেয়াল করল দরজাটা লক করা। সাথে সাথেই রাফিদের দিকে ফিরল সে। অল্প কথায় বলল, আনলক করে দিন। রাফিদ ভ্রু কুঁচকে তাকালো সাবার দিকে। স্টিয়ারিং এর উপর কনুই ঠেকিয়ে গালে হাত রেখে বলল, ভাড়া না দিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন নাকি? সাবা জিভ কামড়ে ধরল। চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট তার। ক্ষীণ কণ্ঠে বলল, সরি, একদমই ভুলে গিয়েছিলাম আমি। সাথে সাথে ব্যাগ থেকে 200 টাকার নোট বের করে রাফিদের দিকে বাড়াতেই আগের মতো ভ্রু কুঁচকে রাফিদ বলে, মাত্র 200? আমি তো এত কম ভাড়া নিই না। এইবার সাবা পড়ে গেল মহাবিপদে। খুব বেশি টাকা তো তার কাছে নেই। মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ের কাছে এর বেশি টাকা পয়সা থাকাও সম্ভব না। এও তাদের মাসখানেকের জমানো কিছু সম্বল। নেহাত অতটা খারাপ হয়ে গেল বলে, নয়তো 25 টাকায় হয়ে যেত বাড়ি ফেরা। অস্বস্তিতে তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আপনার ভাড়া কত হয়েছে? 2000। রাফিদের কাঠখোট্টা জবাব শুনে চোখে বেরিয়ে আসার উপক্রম সাবার। এত টাকা? সাথে সাথেই বেশ বিনয়ের সাথে সে বলল, দেখুন, আমি তো ইচ্ছে করে আপনার গাড়িতে উঠিনি। আপনি নিজেই বলেছিলেন। এখন এতগুলো টাকা কিভাবে দেব? এত ভাড়া তো না। মনে মনে বেশ হাসি পেলেও নিজেকে কন্ট্রোল করে ফেলল রাফিদ বেশ সহজেই। ভ্রুকুচকে ভাবুক ভঙ্গিতে বলল, বেশ, তবে ভাড়াটা মাফ করা যায় একটা শর্তে। সাবা তটস্থ হয়ে পড়ল খানিকটা। না জানি কি চেয়ে বসে লোকটা। সাথে সাথে রাফিদ আবারও বলল, সুন্দরী মেয়েদের নম্বর পেলে আমি আবার টাকা পয়সা মাফ করে দিই। সাবা ভ্রুকুচকে তাকালো তার দিকে। সাথে সাথেই একটা ফন্দি কষে মনে মনে হাসল। বলল, আপনার ফোনটা দিন। নিজের ফোনটা বাড়িয়ে দিতেই সাবা একটা নম্বর ডায়াল করে তার হাতে ফিরিয়ে দিল ফোনটা। রাফিদ সাথে সাথেই নম্বরটা সেভ করে ফেলল নয়নতারা নামে। সাবা গেটের নব ধরে মুচড়ামুচড়ি করতে করতে বলল, এবার যেতে দিন আমাকে। না, আরো একটা কাজ বাকি আছে। কি কাজ আবার? আপনার শাস্তি শুনবেন না। সাবা ভ্রুকুচকে তাকালো। বলল, কিসের শাস্তি? আমি কোনো লজ্জা পাইনি। পেয়েছেন। মিথ্যা বলতেও পারেন না আপনি ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে, কি শাস্তি বলুন তাড়াতাড়ি। এভাবে কেউ দেখে ফেললে সমস্যা হবে। আমার সাথে কফি খাবেন একদিন। আচ্ছা। সাবার ছোট জবাব শুনে তার হাত এগিয়ে দিল রাফিদ। কোমল কণ্ঠে বলল, আমাকে ছুঁয়ে কথা দিন। ছুঁতে হবে কেন? না ছুঁয়ে কথা দেওয়া যায় না। যায়, তবে ভরসা থাকে না। আর ছুঁলেই ভরসা এসে যায়। সাবার বাঁকা চোখে তাকিয়ে কথাটা শুনে নিঃশব্দে হাসল রাফিদ। অন্ধকার রাস্তা, বন্ধ গাড়ির মাঝে জমাট বাঁধা আধারে সেই হাসি অবশ্য দেখতে পেল না সাবা। তবে কৌতূহলে তাকিয়ে রইল তার দিকে। সাথে সাথে রাফিদ বলল, আছে। গা ছুঁয়ে মিথ্যা বললে হাত কাঁপে, প্রিয়জনের বুকও কাঁপে। সাবা ছটফটিয়ে উঠল। গাড়ির দরজা খুলে নেমে গেল সাথে সাথে। রাফিদ মুখখানি মলিন করে ফেলল। তাকে ছুতে এত কেন দ্বিধা মেয়েটার? সে কি বড্ড বেশি মন্দ?
ভাবনাগুলো যখন ক্রমেই তাকে বিচলিত করে তুলছিল, ঠিক সেই মুহূর্তে গাড়ির কাছে নক করল কেউ। কাঁচ নামাতেই রিনিনে কণ্ঠে বলে উঠল, হাতটা বাড়িয়ে দিন। রাফি ঘোরের মতো হাতটা এগিয়ে দিল। সাবা তার হাত স্পর্শ করলো আলতোভাবে, ছুঁল আঙুলে আঙুল, ঘিরে ধরল এক হাতের আঙ্গুল অন্য হাতের তালু। সাথে সাথে ক্ষীণ কণ্ঠে বলল, কথা দিলাম। একতলা বাড়ির দালানে পা রাখতেই সাই শব্দে বেরিয়ে গেল গাড়িটা। সাবা পিছু ফিরল। আলতো শব্দে তার কানে ভেসে এলো ফেলে যাওয়ার সুর, ছুঁয়ে দে আঙ্গুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। সাবা আলতো হাসল। পা জোড়া তার ক্ষণিক থমকে গেল ঘরে প্রবেশ করতে গিয়ে। ফারুক সাহেব বাড়ির দালানে পায়চারি করছিলেন। বেশ রাত হওয়া সত্ত্বেও বড় মেয়েকে ঘরে না পেয়ে বিচলিত হয়ে এদিকে সেদিকে পায়চারি করে নিজেকে শান্ত করার চেষ্টায় নিমিত্ত ফারুক সাহেব সাবাকে দেখামাত্র এগিয়ে এলেন তার কাছে। রাশভারী কণ্ঠে বলল, রাত কত হয়েছে? মেয়ে মানুষের এত রাত বিলেতে বাড়ি ফেরা কিসের? এতই যখন উড়ে বেড়ানোর শখ, বেটা মানুষ হয়ে জন্ম নিতি। দুইটা আপদ খোদা আমার ঘরেই দিয়েছে, আর ঘর পেল না। ফারুক সাহেবের কথার বানে বরাবরের মতোই আহত চোখে তাকালো সাবা। দরজার কাছে মুখ বাড়িয়ে কাচুমাচু হয়ে দাঁড়ানো রাফার দিকে তাকিয়ে মলিন হাসল সাবা। মাঝে মাঝে তার কষ্ট হয় ছোট বোন রাফার জন্য। বোনটা যে তার মতো শক্ত মনের না। বাবার উঁচু কণ্ঠের কথা শুনলেই কেঁদে দেয়। অথচ তারা দুই বোন যে বাবার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, মস্ত বড় দুই বোঝা। ছেলেটা কে ছিল? উত্তর দেস না কেন? এই ফষ্টি নষ্টি করতে বাইরে যাস? ফারুক সাহেবের কথার পিঠে নিচু কণ্ঠে সাবা বলল, ড্রাইভার, ক্যাব বুক করেছিলাম। আমার ঘাড়ে বসে এসব দামি গাড়িতে চড়ে বন্ধুবান্ধবের সামনে ফুটানি করো। কোন পাপ যে করেছিলাম, এই দুই ধ্বংস আমার ঘরে দিল। কামাই তো করার মুরদ নেই, আছে শুধু ধ্বংস করতে। কথাগুলো বলতে বলতে ফারুক সাহেব ঢুকে গেলেন নিজের ঘরে। আরও কিছু বললেন বোধ হয়। পরপরই শোনা গেল তাহমিনার নিচু কণ্ঠস্বর। সাবা পা বাড়াল নিজের ঘরের দিকে। ঘরে ঢুকতে গিয়ে ভেসে এলো ফারুক সাহেবের উচ্চ কণ্ঠস্বর। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে দরজা পেরোতেই ভয়ে জর্জর হয়ে থাকা রাফাকে দেখে মেকি হাসল সাবা। রাফা দৌড়ে এলো। ছোট বিড়ালছানার মতো লেপটে গেল সাবার পায়ের কাছে। দুই হাতে জড়িয়ে ধরে শরীরে মুখ গুজে দিয়ে কেঁদে উঠল সে। সাবা অসহায় ভঙ্গিতে তাকিতে রইল কিছুক্ষণ তার দিকে। অতঃপর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কান্না করে না, আসো, আপু চকলেট এনেছি। বিষণ্ণ মনে নুসাইয়ের পুরনো এক রঞ্চটা ডায়েরি বের করলো আলমারির কোণা থেকে। তাসনিমের বাবা গতকাল থেকে বেশ অসুস্থ। আরিশ তাকে নিয়ে নানুর বাড়িতে বেরিয়েছে সকাল সকাল। কনসার্টের কাজে ব্যস্ত থাকায় তাসফিনকে জানানোর সুযোগ হয়নি তাদের। বাড়িতে পৌঁছে তাসফিন সোজা চলে গেল নুসাইয়ের ঘরে। কোনো প্রকার ভূমিকা ছাড়াই ঘরে প্রবেশ করে তাকে উদ্দেশ্য করে বলল, বিয়ে করব আমি। তাসফিনের আচমকা প্রবেশে হকচকায় নুসাইয়ের। হাতে থাকা ডায়েরিটা তাড়াহুড়ো করে লুকিয়ে ফেলে বালিশের নিচে। তৎক্ষণাৎ খানিকটা রাগান্বিত সুরে বলে, ম্যানার্স কি সব ভুলে গেছো তুমি? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয় জানো না? তাসফিন এক পলক বাঁকা চোখে তাকায় নুসাইয়ের দিকে। সাথে সাথে বলে, তোমাকে কেমন যেন চোর চোর লাগছে। যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছ আমার সামনে। বউ নেই দেখে কোনো মহিলা পার্টি লুকিয়ে রেখেছ নাকি ঘরে? কথাটুকু শেষ করার আগেই ঘরের এদিক সেদিকে খোঁজ চালাতে শুরু করে দিল তাসফিন। নুসাইয়ের রাগান্বিত সুরে ঝাঁঝালো কণ্ঠে ডেকে উঠলেন তাসফিনকে। বললেন, বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি এবার। বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু শিক্ষা অবধি নেই তোমার মধ্যে। তাসফিন সাথে সাথে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। অলস কণ্ঠে বলল, দুরন্ত ঘোড়ার গলায় লাগামটা বেঁধে দিচ্ছ না কেন? নুসাইয়েরকে প্রত্যুত্তর বিহীন ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে মাথায় হাত ঠেকিয়ে সাইড ফিরল সে। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, কাল আমার বিয়ে। কিভাবে কি করবে তুমি বুঝে নাও। ঠিক সন্ধ্যা 8টায় বর পৌঁছে যাবে ওই বাড়িতে। ভালোয় কাজ হলে ভালো, না হলে বউ কাঁধে তুলে সোজা কাজে অফিস। নুসাইয়ের খানিকটা ঝাঁজ নিয়ে বললেন, ভুলে যেও না ইনায়াকে আমি আরিশের জন্য পছন্দ করেছি। যাকে তুমি আমার ভাইয়ের বউ বানানোর সাধ করেছ, সে আমার পছন্দ। আর মেয়েটা, সে কি চায় তোমাকে, সেটা আমি বুঝে নেব। তোমার না ভাবলেও চলবে। তুমি বিয়ের ব্যবস্থা করো। কথাটুকু শেষ করে তাসফিন ঘর ছেড়ে বেরিয়ে যাবে এমন সময় নুসাইয়ের আবারও বেশ কঠিন স্বরে বলে উঠল, ইনা আরিশকে পছন্দ করে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল তাসফিন। অন্যদিকে ফিরে দাঁতের দাঁত চেপে বলল, তাসফিন রায়দের স্পর্শ বহু বছরের পুরনো প্রেমও ভুলিয়ে দিতে সক্ষম। তার মায়ের মতো দুর্বল নয় সে।
কথাটুকু শেষ করে তাসফিন এক পলক তাকালো নুসাইরের দিকে। ভীতসন্ত্রস্ত মুখের নুসাইরকে দেখতে তার বেশ লাগলো। নুসাইরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি উপহার দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ঋতুজা, আজ তোমায় বড্ড মনে পড়ছে। শুধু আজ নয়, অলস দুপুর, একাকী মধ্যরাত্রি, নিঃসঙ্গ যাপনের প্রতিটা মুহূর্ত যে আমার তোমার নামের লেখা। ঋতুর মতো চঞ্চল আমার ঋতুজা, রাগ করলে তোমাকে আমার বললাম বলে। কিন্তু ঋতুজা যে আমারই, সে আমার ছিল, আমার আছে, আমারই থাকবে। তোমার উপর একাগ্র অধিকার তোমার স্বামীর হলেও ঋতুজা শুধুই আমার। যৌবনের সদ্য ফোটা প্রেম আমাদের চঞ্চল বদনে যখন লেপ্টে গিয়েছিল পুরোপুরি, কাজ ঝাড়া দেওয়ার মতো ঝেড়ে ফেলতে চাইতাম সব শাসন বাঁধন। শশী কন্যার হাতে হাত রেখে উড়ে বেড়ানো, যত্নের রাস্তা পার করানো প্রেমিক পুরুষের কথা কি তোমার আজও মনে পড়ে মাঝে মাঝে? নাকি কালের ঘাতে স্বামী, সন্তানে ঘিরে আমি বিলুপ্ত? সত্যিই কি বলা যায় এভাবে? কই, আমি তো পারলাম না। জানো ঋতুজা, তোমার সাথে পরিচয় করাইনি আমি আমার স্ত্রী সন্তানদের। পাছে তোমাকে হিংসে করে বসে প্রতিদ্বন্দ্বী ভেবে মুছে ফেলতে চাই তোমার স্মৃতিটুকু। কিন্তু তুমি যে আমার সুখ, আর স্মৃতিগুলো সেই সুখের অ্যালবাম। সংসার জীবনের 30টা বছর পার করেও আমি বেশ সুখী রয়েছি। মিথ্যা বলবো না, স্ত্রীকে আমি ভীষণ রকম ভালোবাসি। সেই ভালোবাসা তার অর্জন। আর তুমি আমার আকাঙ্ক্ষিত স্মৃতি মাত্র। এটুকুতেই তুমি আমার, এর চেয়ে বেশি কিছু না। তুমি আমার মধুর অতীত মাত্র। তোমাকে ভোলার চেষ্টা করিনি বলেই আজও তুমি রয়ে গেছো। কেন ভুলতে চাইবো বলো? যেখানে চাওয়া পাওয়ার কোনরূপ আকাঙ্ক্ষা নেই, যেখানে দুজনেই আমরা নিজ জীবনের সুখী, সেখানে জোর করে ভুলতে হবে কেন? কিছু পুরনো সুখের স্মৃতি থেকে গেলে ক্ষতি কি? থাকুক না কিছু অমীমাংসিত দেনা পাওয়ার হিসেবের খাতা আজীবন উন্মুক্ত হয়ে। ডায়েরির পাতাতে একবার হাত বুলিয়ে হালকা হাসল নুসাইর। এই কাজ সে বছরে 2-1 বার ছাড়া করে না। অন্যায় জেনেও সেই মানুষটাকে কৃতজ্ঞতা জানাতে মন চায় তার, যার জন্য নুসাইরের এই গোছানো জীবন। তাসনিম এসেছিল তার গোছানো জীবনের অতিথি হয়ে, এরপর থেকে গেছে পাকাপাকিভাবে। আর তার ঋতুজা এসেছিল ছন্নছাড়া অগোছালোছা জীবনটাকে গোছাতে। এরপর প্রতারিত হয়ে ফিরে গেছে অন্য কারণীরে। আফসোস নেই নুসাইরের, আছে শুধু অনুতাপ। জরুরি তলবে বাড়ি ফিরে আসতে হয়েছে আরিশ আর তাসনিমকে। মধ্যরাতে নুসাইরের ফোন পেয়ে একেবারে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে তারা। বাড়িতে ঢুকতেই তাসনিম প্রথমে মুখোমুখি হয় তুরফার সাথে। কোনো প্রকার কুশল বিনিময়ের সুযোগ না দিয়ে তুরফা তার হাত ধরে টেনে নিয়ে যায় তাসফিনের ঘরে। ঘরে তাসফিন নেই। প্রশ্নবিদ্ধ চোখে বিছানায় উপর রাখা জিনিসগুলোতে একবার চোখ বুলিয়ে সরাসরি তাকায় সে তুরফার দিকে। হাসি মুখে একে একে সব জিনিসগুলো দেখিয়ে যাচ্ছে সে তাসনিমকে। এমন সময় তাসফিনের পাঞ্জাবি হাতে ঘরে ঢোকে আয়ান। সেদিকে তাকিয়ে হতবিহ্বল কণ্ঠে তাসনিম বলে, এসব কি? কার বিয়ের এত আয়োজন? তাসনিমের কথার ধরন দেখে একসাথে হেসে ওঠে আয়ান আর তুরফা। ঠিক তখনই পিছন থেকে মাহতা বলে ওঠে, নিজের ছেলের বিয়ের খবর এখনো দেয়নি নাকি কেউ তোমাকে? তাসনিম চমকে উঠলেন যেন। বিয়ে? তাসফিনের বিয়ে? কিন্তু কার সাথে? আর এসব জানানো হয়নি কেন তাকে? তার থেকে এভাবে গোপন রাখার কারণ কি? এভাবে সবকিছু থেকে তাকে আড়ালে রেখে নিজেদের মতো করে সব আয়োজন করে ফেলল তারা। এত মানুষের মধ্যে নিজেকে কেমন যেন অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় বলে মনে হলো তার নিজেকে। কি দুর্ভাগ্য তার, নিজের ছেলের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন শেষবেলায় অতিথির মতো। তার ভেতরটা মুষড়ে উঠল ফাঁপা কষ্টে। আপনজনদের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠার বেদনা এত পীড়া দেয়, আগে জানা ছিল না তার। চোখ ভিজে উঠল ক্রমে তার। তাসনিমের উত্তর না পেয়ে মাহতা আবারও বলে উঠল, বউ হয়ে আসার আগেই মা ছেলের মাঝে এত বড় দেওয়াল টেনে দিল, কি মেরে বাবা। তাসফিনের তো আর তোমাকে প্রয়োজন নেই দেখছি, সাবধানে থেকো কিন্তু আন্টি। বাড়ির সামনের বিশাল লনে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল তাসফিন। মাকে দেখে কান থেকে ফোন নামিয়ে পকেট ভরল। তাসনিম এসে দাঁড়ালেন তার সামনে। খানিকটা ক্রুর কণ্ঠে বললেন, তোমার বিয়েতে আমার কোনো প্রয়োজন তো দেখছি না। ডেকে পাঠালে কেন তবে? তাসফিন ভ্রু কুঁচকে ফেলল মায়ের কথায়। এর আগে কখনো এমনভাবে কথা বলেনি মা তার সাথে। আজ তার কণ্ঠ ছিল অত্যাধিক রূঢ়। তাসফিন ভাবল তার হটকারিতায় করা সিদ্ধান্তে মায়ের এমন আচরণ। তাই তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো বাগানের সাইডে পাতা চেয়ারে। এরপর নিজেও বসে পড়ল তার পায়ের কাছে। নরম কণ্ঠে বলল, আমার সব সিদ্ধান্তে তোমাদের আপত্তি আমি মেনে নিয়েছি, কিন্তু এটাতে আমাকে বাধা দিও না। তোমাকে যেমন অসম্মান করতে পারবো না, তেমনভাবে মেয়েটাকেও আমি অন্য কারোর হতে দিতে পারবো না। এই বিষয়টাকে সহজভাবে মেনে নাও প্লিজ।
তাসনিম উঠে দাঁড়ালেন সাথে সাথে। তাচ্ছিল্য হেসে বললেন, যার জন্য তুমি আমাদের দুজনকে তুমি একই দাড়িপাল্লার দুই পাশে ফেলছো, সেই মেয়েকে আমি কখনোই মেনে নেব না। মেয়েটা তোমার পছন্দের। আজ থেকে তবে সে আমার অপছন্দের তালিকায় পড়ল। তাসফিন আহত চোখে তাকালো মায়ের দিকে। বলল, জানতে চাইবেন না মেয়েরাকে? আমার অপছন্দের মানুষদের কোনো খবরই আমি রাখি না, তুমি জানো। তাসফিন উঠে দাঁড়ালো সাথে সাথে। তার দিকে পিঠ করে দাঁড়িয়ে তাসনিম। সেদিকে তাকিয়ে তাসফিন বলল, আমার বিয়েতে তুমি খুশি মনে অংশ নেবে? কথা দিলাম। তাসনিম ফিরে চাইল। তাসফিন বড় বড় পা ফেলে ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। সাথে সাথে তার চোখের কোল ভিজে এলো। তাসফিনের বিয়ে নিয়ে তার কোনো অভিযোগ নেই। সন্তানের পছন্দকে অসমর্থন করার মানুষ তিনি নন। কিন্তু তাই বলে তাকে ধোঁয়াশায় রেখে এত কিছু ঘটে গেল, একটাবারও কি জানানো যেত না? সবচেয়ে বেশি অভিযোগ তার নুসাইরের উপর। তিনিই বা কিভাবে পারলেন তার থেকে লুকিয়ে যেতে এসব? বিয়ের আয়োজন তো আর রাতারাতি হয়ে যায় না। বউ-ছেলের মাঝে চিড়ে চ্যাপ্টা হয়ে স্যান্ডউইচের চিজের মতো ফেসে গেছেন নওশার। ছেলে তাকে আলটিমেট থ্রেট দিয়ে গেছে কিছুক্ষণ আগে। মাকে যেন খুশিমনে রাজি করিয়ে নিজে যাওয়া হয় ওই বাড়িতে। সে একেবারেই পৌঁছে যাবে সেখানে সময় মতো। নওশারের মন চাইছে এই ছেলেকে দুই গালে দুইটা কষিয়ে থাপ্পড় দিতে। মেয়েটার জন্য সে সব সম্পর্কগুলোকে দাবা খেলার ঘুঁটির মতো বাজি রাখছে। এতে যে মেয়েটার সুখী হবে, এমনও নয়। চোখের সামনে সবকিছু কেমন যেন তাসের ঘরের মতো বিখরে যেতে দেখছেন। কিন্তু অপারগ তিনি। কিছুক্ষণ আগেও তাসফিনকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সে সরাসরি তার মুখের উপরেই বলে বসল, সঠিক সময়ে বলতে না পেরে সারা জীবন তোমার মতো আফসোস করতে বলছো। বাট সরি, আমার সুখ আমি বুঝে নিতে জানি। এরপর আর কিছু বলতে পারেনি সে। কি বা বলতো? বেশ কাঠখড় পুড়িয়ে তাসনিমকে বোঝাতে সক্ষম হল নুসাইর। তবে অভিমানটা পুরোপুরি গেল না তার মন থেকে। শুধু রাজি হলেন বিয়েতে উপস্থিত হতে। বরছাড়া বরযাত্রী রওয়ানা দিয়েছে ইনায়াদের বাড়িতে। নুসাইরদের বাড়ি থেকে পাঠানো সাদা গাউন গায়ে জড়িয়ে হালকা সেজেছে ইনা। রুমের মধ্যে বসে থাকতে বিরক্ত লাগছে তার। মারুফার কথা মতো পরিপাটিত হয়েছে, কিন্তু এসব কিসের জন্য এখনো জানেন না সে। ইশতিয়াক সাহেবও মুখ ভার করে বসে আছেন সোফায়। মারুফা ছোটাছুটি করছে নানা আয়োজন করতে গিয়ে। তবুও কিছুতেই হাত অবধি ঠেকাচ্ছেন না ইশতিয়াক। তার কাণ্ড দেখে আচমকা রেগে গেল মারুফা। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তাকে নিজের ঘরে। দরজায় আটকে রাগান্বিত স্বরে বলল, এমন একটা দিনে এভাবে বসে আছো কেন তুমি? কি সমস্যা? ইশতিয়াক বিছানায় বসতে বসতে শান্ত কণ্ঠে বললেন, আমি যে এখনো তোমার কথা মেনে চুপ আছি, এটাই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। মেয়ের বিয়ের দিন বাপের অনেক দায়িত্ব থাকে। বিয়েটা বোধহয় আমার ইচ্ছেতে হচ্ছে। যেহেতু তোমার ইচ্ছে অনুযায়ী বিয়ে হচ্ছে তাহলে বাকিটাও তুমি দেখে নাও। মারুফা চিড়চিড়ে স্বরে বললেন, ভুলে যেও না, তুমিও আমার আব্বার পছন্দের ছেলে ছিলে না। কিন্তু তোমার পছন্দের ছিলাম। অথচ পাশের ঘরে সেজেগুজে বসে থাকা আমার মেয়েটা এখনো জানে না তাকে কোন জাহান্নামে ঠেলে দিচ্ছে তার মা। আমি আমার মেয়েকে জাহান্নামে ঠেলে দিচ্ছি। মারুফার আহত কণ্ঠ। ইশতিয়াক মুখ ফিরিয়ে নিল সেদিকে থেকে। উল্টোপাশ ফিরে বলল, আমার মেয়ের মাথায় হাত রাখতে, কান্নার জন্য বুক পেতে দিতে তার বাপ আসবে। বাপ হওয়ার দায়িত্ব সে ঠিকই পালন করবে। বাকিটুকু তুমি দেখে নিতে পারবে, আমি জানি। দরজায় কলিং বেল পড়ল। ইশতিয়াকের দিকে এক পলক তাকিয়ে মারুফা বেরিয়ে গেল ঘর ছেড়ে। পরনের শাড়িটা খানিকটা পরিপাটি করতে করতে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল সকলে। সবার আগে আয়ান আর রাফিদ ঢুকল। তাদের পিছু পিছু ঢুকল তাসনিম আর নুসাইর। সবশেষে মাহতা আর তুরফা। মারুফা উকি দিলেন বাইরের দিকে। তাসনিমকে উদ্দেশ্য করে বললেন, আরিশ আসেনি আপা? বর ছেড়ে বরের ভাইয়ের খোঁজ করছেন আন্টি। আয়ানের কথায় খানিকটা লজ্জিত হন মারুফা। লাজুক হেসে বলেন, তাকে তো আসতেই হবে। কিন্তু আরিশ? মারুফার কথা শেষ হওয়ার আগে নুসাইর বলল, হঠাৎ করে সকালে ডাক পড়েছিল ওর। তাই সাথে সাথেই বেরিয়ে পড়ে। ওর কাজ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, তাই আর আটকানোর চেষ্টা করিনি। নওশেরের কথা শেষ হতেই দরজায় কলিং বেল বেজে উঠল আবারও। দরজা খুলে দিতেই তাসফিন আর একজন রুগ্ন ষাটোর্ধ্ব বয়সের কাজী এলো ভেতরে। তাসফিন সোজা এসে বসল আয়ান আর রাফিদের মাঝখানে। থোখানিকটা ঠেসে ঠুসে ঠিক ফিট করে ফেলল নিজেকে। পরনে সাদা পাঞ্জাবি, চোখে মুখে আলাদা রকম জৌলুস। রাফিদ কনুই নিয়ে তাসফিনকে গোতা দিল। নিচু কণ্ঠে বলল, পার্লার থেকে ফেসিয়াল করে এসেছিস নাকি? পাঞ্জাবির কলার ঠিক করতে করতে একই ভঙ্গিতে তাসফিন বলল,
শুধু ফেসিয়াল নয়, ফুল বডি ম্যাসাজ নিয়ে এসেছি। বউ তো শুধু প্যারা দেয়, আরাম তো ওরাই দেয়। প্যারা খাওয়ার আগে তাই একটু আরাম খেয়ে এলাম। শালা, এই প্যারা ঘাড়ে নিতেই তুমি সবাইকে প্যারা দিলি। শালা বলার আগে বোনকে আমার হাতে তুলে দে। দুজনের ফিসফিসানি সুরে কথার মাঝে তাসফিনের দিকে ঘাড় কাত করে আয়ান বলে, বউকে দেখানোর আগে পার্লারের মেয়েগুলোকে সব দেখিয়ে এসেছিস। ছাগলের 3 নম্বর ছানা, শালা আহাম্মক। বউয়ের হকে অন্য কারোর নজর যেতে দিই না আমি তাসফিন। তাসফিনের কথা শুনে রাফিদ আর আয়ান একসাথে বলে ওঠে, তাহলে? তাসফিন হাসে, ঠোঁটের কোণের রহস্যময় হাসি ঝুলিয়ে বলে, আজ সারা রাত ধরে ভাব। ওর দিতে পারলে তোদের বিয়ের আগে ফুল বডি ম্যাসাজের প্যাকেজ গিফট থাকবে আমার তরফ থেকে। বাইরে হৈহুল্লোড়ের শব্দ শুনে উকি দিলই না। তাসফিনের গোটা পরিবার ও তার বন্ধুবান্ধবদের দেখতে পাচ্ছে সবাইকে, কিন্তু আজ এভাবে সবার একজোট হওয়ার কাহিনী কিছুতেই বুঝতে পারছে না। ঘরে ঢুকে রায়কে মেসেজ দিল সে। যখন কোনো কিছু তার মাথার উপর দিয়ে যায়, এই মানুষটাকে সবচেয়ে বেশি ভরসা করে সে। কিন্তু মেসেজ সেন্ড হলো শুধু, ডেলিভার্ড হলো না। রায়তকে অফলাইন দেখে ইনার মন কেমনের রেশ বেড়ে গেল। অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলো ঘরের মধ্যে। ঠিক এমন সময় ঘরে ঢুকলো তুষা। সাদা ওড়নাটা মাথায় পরিপাটি করে টেনে দিয়ে 2 কাঁধ ধরে তাকে নিয়ে এলো বাইরে। ইনা অবাক চোখ তাকালো সকলের দিকে। সামনে বসে থাকা অপরিচিত সাদা দাড়িওয়ালা লোকটাকে দেখে তার অবাকের রেশ বেড়ে গেল খানিকটা। ইনায়াকে আসতে দেখে তাসফিনের পাশ থেকে উঠে গেল আয়ান আর রাফিদ। সাথে সাথেই ইনায়াকে বসানো হলো তাসফিনের পাশে। ইনায়া ফালফাল করে সকলের দিকে একবার চোখ বোলালো। শেষে যখনই তাসফিনের দিকে তাকায়, নওশের সাহেব কাজীকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিয়ে পড়ান শুরু করুন, কাজী সাহেব। ইনা চট করে উঠে দাঁড়ালো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, অসম্ভব, চলবে।